রেকর্ডিং স্টার্ট হয়েছে। সৌরভ ভাই যদি কিছু মনে না করেন আবার যদি ইন্ট্রোডিউস করতেন। আমি সারোয়ার আকন্দ আছি কোস্ট টু কোস্ট গ্রুপে। মূলত দেখতে হয় ইউডি, সাথে কাস্টমস লাইসেন্স গুলো দেখি আর কি। ঠিক আছে সজল ভাই, আপনি আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি ফাজিল ইসলাম। আমি আছি সরাসরি অ্যাক্সেসরিজ সিস্টেম ম্যানেজার হিসেবে কমার্শিয়াল টেকনোলজিতে। আমি বিজনেস শুরু করে কাস্টমারদের যে কাজগুলো করি পাশাপাশি ব্যাংকিং। এরপরে কে আছে? আউয়াল হোসেন ভাই আছে, উনি যদি ওনার পরিচয়টা দিতেন। আমরা যারা কথা বলবো না তারা একটু কষ্ট করে মিউট করে ফেলি, কারণ অন্যদের সমস্যা হবে। আসসালামু আলাইকুম, আমি আওয়াল হোসেন। আমি এমএনজি গ্রুপে আছি। আমি কমার্শিয়ালে কাজ করি, এক্সপোর্টে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তারপর আমাদের চঞ্চল ভাই আছে, উনি যদি ওনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি চঞ্চল মাহমুদ। আমি স্ট্যান্ডার্ড গ্রুপে আছি কমার্শিয়াল অফিসার হিসেবে, ইউডি দেখি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে তো অনেক সিনিয়র আছে, আসলে আমি একটা কথা বলি কিছু মনে করি না, আমি তো আসলে কারোর পরিচয় জানি না, এই জন্য মানে ওই যে এখানে নাম আসতেছে নাম ধরে ধরে বলতেছি আর কি, কিছু মনে করি না কেউ। এরপর আমাদের হাবিবুর রহমান ভাই আছে, উনি যদি ওনার পরিচয়টা দিতেন। হাবিব ভাই শুনতেছেন? উনি মনে হয় লাইনে নাই। আচ্ছা, আমাদের মারুফ খান নামে ভাইজান আছে, উনি ওনার পরিচয়টা দিতে ভালো হতো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ খান হৃদয়। আমিও স্টুডেন্ট এবং পাশাপাশি হচ্ছে জব খুঁজছি। আমি গ্রুপে অ্যাড হয়েছি আমার ফ্রেন্ডের মাধ্যমে, যেন হচ্ছে আমার জবটা আর কি পাইতে ইজি হয়। আচ্ছা আচ্ছা, যাক আপনাকে ফ্রেশার। কংগ্রাচুলেশনস, আশা করি আপনার ভবিষ্যৎ ভালো কিছু হবে। তবে আমাদের এমডি মঈনুদ্দিন ভাই আছে, যদি ওনার পরিচয়টা দিতেন। মঈনুদ্দিন ভাই কি শুনতেছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মহিউদ্দিন। আমি জব করি, আমার ফ্রেন্ডের মাধ্যমে এখানে আসছি আর কি, জয়েন করছি গ্রুপে। থ্যাংক ইউ। কোথায় আছেন, কি করেন, এটা একটু বলেন। আমি আছি হচ্ছে আনন্দ গ্রুপের জেরিনা কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর আমাদের মুকুট ভাই আছে, উনি যদি ওনার পরিচয়টা দিতেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মঈনুদ্দিন ভাই আপনি একটু মাউথ করে ফেলেন। থ্যাংক ইউ। জি মুকুট ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি অ্যাপটেক গ্রুপে, বিগ বস কর্পোরেশন। আমি ইনসেন্টিভ করি। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের সাকিব ভাই আছেন, আবু সাকিব, আমাদের শুধু পরিচয়টা দিতেন ভাই। আসসালামু আলাইকুম। নতুন করে আবার নিতেছি আর কি। আমি নাজমুল সাকিব নাবিল, আছি টিম গ্রুপে, এক্সপোর্ট দেখতেছি। আগের কোম্পানিতে ইউডিও করতাম, তারপর একটু শেখার জন্য আসছি। আচ্ছা, এবার আমাদের সালাউদ্দিন ভাই আছে, ওনার পরিচয়টা জি আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই আগে থেকে রেডি আছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি সালাউদ্দিন ভুইয়া, আমি জব করি জাবের এন্ড জুবাইর ফেব্রিক্স লিমিটেড, নোমান গ্রুপ। আমি এখন এক্সপোর্ট দেখি আর কি, লোকাল এন্ড ফরেন দুইটা দেখি, ডকুমেন্টেশন ইউপি, তারপর আপনার এই যে ইএক্সপি রিলেটেড কাজগুলো আমি করে থাকি আর কি। বুঝতে পারছি। তারপর আমাদের শরীফ মজুমদার ভাই আছে। আসসালামু আলাইকুম, আমি আছি শাহ শরীফ অ্যাক্সেসরিজে। আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন মজুমদার। ইম্পোর্ট দেখি এবং এক্সপোর্ট, আমাদের ডিম এক্সপোর্ট
এগুলা দেখি আর কি, আর কাজ শেখার জন্য আসলে জয়েন করা এখানে। যাক আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখানে সালাউদ্দিন ভাই একটু মিউট করে ফেলে ভালো হতো, ওনার আনমিউট আছে। তারপর আমাদের ইয়াসিন ভাই, আপনার পরিচয়টা দেন কষ্ট করে। আসসালামু আলাইকুম। আমি আছি একটা অ্যাক্সেসরিজ কোম্পানি ফ্যাশন এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। আমি এখানে শুধু ব্যাক টু ব্যাকটা দেখি। যাক আলহামদুলিল্লাহ। আমাদের জহিরুল ইসলাম ভাই আছে, উনি যদি ওনার পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আসলে হেডফোনে ডিস্টার্ব। আমি ডিলাক্স অপারেটর লিমিটেডে আছি। আমি ডকুমেন্টেশন এবং কাস্টমস দেখি আর কি। আমাদের ফ্যাক্টরি হলো মোহাম্মদপুরে। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, সদল আপনি একটু মিউট করে বলবেন। আচ্ছা, আমার পরিচয়টা দিচ্ছি। আমি জিয়াদ হোসেন। আমি সিনিয়র কমার্শিয়াল হিসেবে আছি ওয়েস্ট নেটওয়ার্ক লিমিটেডে নারায়ণগঞ্জে। আমি আগে ছিলাম ইব্রাহিম নেট গার্মেন্টস নারায়ণগঞ্জ এবং রিপ্লেন গ্রুপ নারায়ণগঞ্জ, এছাড়া ফারজানা গ্রুপ চিটাগাংয়ে ছিলাম। তো আমি নেট এবং ওভেন দুটোতেই ইউডি করছি এবং বিকেএমএ এবং বিজিএমএ দুটোতে আমার করার সুযোগ হয়েছে। প্লাস আমি ঢাকা বন্ড এবং চিটাগাং বন্ড এই বন্ডে কাজ করেছি। চাকরি জীবন 10 বছর, 11 বছর চলে। আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখতাম, আপনাদের থেকে অনেক কিছু সিনিয়র দেখে অনেক কিছু শিখলাম ভবিষ্যতে পাওয়ার জন্য। জয় ভাই, আপনার একটু মিউট করে দিলে ভালো হয়। যাই হোক, আমাদের এখানে মূল কথা হচ্ছে আমরা নেট এবং ওভেনের ইউডি শেখার জন্য আসছি। যতটুকু পারি আমি আপনাদেরকে দেখবো। আর আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছে যারা ইউডি করেন অলরেডি। তারাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই দেখবেন। সবাই মিলে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। আচ্ছা, প্রথমে আমরা ইউডিতে লগ ইন করলাম। আপনাকে সবাই স্ক্রিন দেখতে জি, দেখতে পাচ্ছি। জয় ভাই, আপনার যে মাউস মিউট করে দেন আপনি, আপনার এটা সমস্যা হচ্ছে সাউন্ড। আচ্ছা, স্ক্রিন যদি সবাই দেখতে পারতেছে, যদি কেউ দেখতে না পারে বলবেন, আর দেখতে পারলে বলার দরকার নাই। ঠিক আছে, আমরা যখন নতুন, এটা হচ্ছে বিকেএমএ ইউডি সার্ভার। যখন নতুন ইউডিতে আমরা করবো, তখন আমরা এখানে আমাদের ফ্যাক্টরি প্রথমে যে আমাদের এই সার্ভার, এটা হচ্ছে মেইন সার্ভার। এটা হচ্ছে আমাদের হোম পেজ। অনেকে তো জানেন বিষয়টা যে হোম পেজ এভাবে থাকে। এখানে ব্যাংক ওয়ালেটে কত টাকা আছে, কত বছর কতটা ইউডি করছি, আর এক্সপোর্টার কয়টা করছি, প্লাস এয়ারম্যান কয়টা করছি। আমরা ইউডি কম করে থাকি, বেশিরভাগ এয়ারম্যানই করি, এক্সপোর্টার একদমই করি না। আর আমার বিকাশ পেমেন্ট করার কারণে আমাদের ওয়ালেটে কোনো টাকা নেই, আমরা কখনো ওয়ালেটে টাকা রিসার্চও করি না। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে ইউডি আছে, এয়ারম্যান আছে, ডকুমেন্টেশন আছে, সেটিং এগুলো তো আছে। তো ডকুমেন্টে হচ্ছে সাবমিট আর ডিসক্রিপেন্সি, যদি কোনো ডিসক্রিপেন্সি দেয় তখন সেটা ডকুমেন্টে আসে, আর সাবমিট করতে গেলে এখানে প্রথম বিষয় হচ্ছে আমাদের সেটিংস, যেখানে আমাদের ধরেন মেম্বার ইনফরমেশন থাকবে। অর্থাৎ যেহেতু আমাদের মূল ইউডি করার আগে তো আমাদের বিষয় কি কি লাগবে, ইউডিতে গুলো আগে জানার জরুরি, সেজন্য বলতেছি। মেম্বার ইনফরমেশন তো রেজাল্ট যখন ইউডি এটা বিজিএমই থেকে বা বিজিএমই থেকে আমরা যখন সার্ভারটা নেই, তখন আমাদের এটা মেম্বারশিপ
হয়ে যায়। এবং ওরাই এটা আমাদের মেম্বার ইনফরমেশনটা ফিল আপ করে দিয়ে দেয়। আমাদের এখানে কিছু ফিল আপ করতে হয় না, পরবর্তী যখন আপডেট হয় তখন আমরা ফিল আপ করে থাকি। এখানে আমাদের কোম্পানি ইনফরমেশন আছে, যা যা কোম্পানি ইনফরমেশন সবাই দেখতে পাবেন ঢুকলে। আর সেটিংস এর একটা বিষয় হচ্ছে এখানে বায়ার লিস্ট, যেমন আপনি কোন কোন বায়ার আপনি রপ্তানি করবেন, বায়ার এবং বাইং হাউস যারা আপনাদেরকে পেমেন্ট করে। ডাইরেক্ট বায়ার হলে আপনাদেরকে ডাইরেক্ট বায়ার নামটা উল্লেখ করতে হবে, আর যদি বাইং হাউস হয় তখন চলে গেছে বাইং হাউস একটা বায়ার ইনফরমেশন উল্লেখ করতে হয়, আর বায়ারের কনসার্ন ইনফরমেশনটা নোটিফাই পার্টিতে উল্লেখ করতে হয়। তো এখানে বায়ার ইনফরমেশন আমরা যে বায়ার আমরা কাজ করবো ওই বায়ারটা এখানে দেখাবো। এরপর হচ্ছে লিয়েন ব্যাংক। লিয়েন ব্যাংক তো কমার্শিয়াল হিসেবে আমরা সবাই জানি কম বেশি। তো লিয়েন ব্যাংকটা এখানে অ্যাড করা যায়, আমাদের যেহেতু আছে, আমাদের অলরেডি অ্যাড করা আছে। আর আপনাদের চাইলে আপনাদের ব্যাংক এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, অ্যাড্রেসও দিতে পারবেন, যা যা ইনফরমেশন আছে দিতে পারবেন। 3 নম্বর হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার মূলত আমাদের দেশে আমরা অ্যাক্সেসরিজ, নিট কম্পোজিটের জন্য অ্যাক্সেসরিজ এবং সুতা, ফেব্রিক্স সহ আনুষঙ্গিক দ্রব্য যখন ক্রয় করি তখন আমাদের সাপ্লায়ারকে ইউডি দিতে হয়, আমাদের ইউডি মাস্ট দিতে হয়। ইউডি মানে না দেওয়ার কোনো অপশন নাই। আপনার যদি ফার্টিন না লাগে তাও আপনাকে দিতে হবে, কারণ ইউডি নন ইউডি ব্যাক টু ব্যাক তো অনেকেই কাস্টমস কাজ করে জানেন যে নন ইউডি ব্যাক টু ব্যাকে মামলা হয়, এসসিএন হয়। তো ব্যাক টু ব্যাক ভ্যালুর উপরে 15% ভ্যাট দিতে হয় সরকারকে যদি আমরা ইউডিতে ডিক্লারেশন না দেখাই। এখানে হচ্ছে সাপ্লায়ার নেম, নাম এবং অ্যাড্রেস। আমার এখানে অনেকগুলো অ্যাড করা আছে, যদি আপনারা নতুন করে করতে চান এখানে নিউতে গিয়ে আপনারা করতে পারবেন। আর একদম নতুন হলে তো এজ ইউজুয়াল নাম, ঠিকানা, কান্ট্রি, কোন কান্ট্রি আপনার সাপ্লায়ারটা। তো এখন ইম্পোর্ট লোকাল কান্ট্রি এবং ইম্পোর্ট কান্ট্রি দুটো সাপ্লায়ার এখানে সংশোধন করতে হবে ঠিকানা। এটা নিয়ে কোনো কারো সমস্যা আছে? আপনারা সবাই কিন্তু যারা বুঝবে না তার সাথে সাথে কোশ্চেন করবেন, ঠিক আছে? কোশ্চেন করলে আপনার জন্য ভালো হবে, এবং যিনি আপনার কোশ্চেনটা করতে পারতেছে না তার জন্য ভালো হবে। অনেকে আছে কোশ্চেন করতে চায় না, এখানে অনেক আছে। তো এখানে তো আপনাদের কারো কোনো সমস্যা নাই নাকি? না, আমরা ধরে নিলাম যে কারো কোনো সমস্যা নাই এখানে। আর ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে প্রোফাইলে, এটা তো আপনার যখন সার্ভার দিয়ে তখন এটা অটোমেটিকই থাকবে, শুধু সিগনেচারটা বসাতে হবে, এখানে আর কিছু করার নেই। এখন আমাদের এই পর্যন্ত সেটিংস এর মধ্যে যে সাপ্লায়ার, বায়ার, লিয়েন ব্যাংক, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বায়ার, লিয়েন ব্যাংক, সাপ্লায়ার। মনে হয় নাই, কেউ তো প্রশ্ন করতেছে না। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভাই। জি জি, মেহেদি ভাই বলেন। এই সাপ্লায়ার আমি যেভাবে অ্যাড করব, বায়ার কি ঠিক সেম ভাবে অ্যাড করব? জি জি, সেম। লিয়েন ব্যাংক, সাপ্লায়ার, বায়ার একই, সেম। আপনি প্রথমে নাম নাম দিবেন, তারপরে ঠিকানা দিবেন, তারপরে কান্ট্রি। আর লিয়েন ব্যাংকের ক্ষেত্রে তো কান্ট্রি আপনার লোকাল কান্ট্রি হবে, শুধু সাপ্লায়ারের ক্ষেত্রে লোকাল এবং ফরেন দুটাই হবে। আর বায়ারও ঠিক ফরেন হবে, লোকাল হবে, কারণ অনেকে যদি লোকাল বাইং হাউস থাকে, আমাদের দেখা গেছে অনেক লোকাল বাইং হাউস পেমেন্ট করে, তখন আমরা বায়ারের নাম লোকাল বাইং হাউসের ঠিকানাটা দিই, আর নোটিফাই পার্টি হিসেবে আমরা কোম্পানির নাম, মানে ফরেনে যে আমাদের বায়ারের কাছে আমরা এক্সপোর্ট করি ওদের নামটা নোটিফাই পার্টিতে উল্লেখ করি। আচ্ছা, তার মানে সাপ্লায়ার এই শুধু লোকাল হবে আর কি। আচ্ছা, আপনি খায় নেন, পরে কোশ্চেন করেন। হ্যাঁ ভাই, নুডলস খাইতেছি, খিদে লাগছে অনেক। আচ্ছা, যাই হোক, এখানে তো আর কারো কোশ্চেন নাই ভাই, আপনারা কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই, আমরা যেহেতু দেখার জন্য আসছি আমরা দেখবো। কারো যদি কোশ্চেন নাই আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে আমাদের মূল হচ্ছে আমার কি আসছিল কোশ্চেন আসছিল জি জি ভাই ওই বলেন। লিয়েন ব্যাংকে বাংলা ঠিকানা আমি চেঞ্জ করতে পারতেছি না বিভিন্ন মিডিয়াতে, মানে লিয়েন ওই ব্যাংকে বাংলা ঠিকানা ওই যে অফিসের জন্য লাগে। এখন জসীমউদ্দিন আর এই 1 নাম্বার থেকে 4 নাম্বারে গেছে ব্যাংক, হ্যাঁ, ঠিকানা ইয়ে করতে পারতেছি। এখানে হয়েছে কি, এখানে কোনোভাবে আপনি বাংলাটা দিতে পারবেন না। আমি অনেকবার চেষ্টা করছি, বিজেমি গত সপ্তাহে আমি কথা বলছি, ওরা বলতেছে দেওয়া যায়, কিন্তু আমরা যখন দিতে যাই তখন এটা মানে দেখা গেছে ব্ল্যাঙ্ক আসে, লেখাটা আসে না। লেখা হয় কিন্তু যখন সেভ দেওয়ার পরে না, দেখি
ইউনিকোডে দিলে সেভ হবে প্রথমে, তো আমার চেঞ্জ করা দরকার, সময় হয়ে যাচ্ছে না, সমান ভাইয়ের সাথে এ করলে হয়ে যাবে তো বিজিএমএ নাকি বিকেএমএ স্যার ভাই? বিজেমি ও বিজিএমএ তে আবার এফওসিও একসাথে একই সপ্তাহে, বুঝতে পারছি। হ্যাঁ একই সপ্তাহে আমাদের এখানে সচরাচর এখানে দিলে তো চেঞ্জ হওয়ার কথা, বাকিটা কেন হয় না বিজিএমএ তে আসলে একদিন তাহলে আমরা তো বিজিএমএ নিয়ে বসবো, এটা তো আজকে বিকেএমএ নিয়ে বসছি। আচ্ছা বিজিএমএ বসলে তখন এটা নিয়ে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন ইউটিতে যেতে পারি নাকি ভাই? তো ইউডিতে প্রথমে আমরা নিউ ইউডিতে ক্লিক করব। নিউ ইউডিতে ক্লিক করার পরে আপনার ফ্যাক্টরি টাইপটা কি, আপনার অনেকে আছে নিট, ওভেন এবং সুয়েটার। যদি ওভেন হয় আপনার ওভেন দিবেন, নিট হলে নিট দিবেন, আর সুয়েটার হলে সুয়েটার ক্লিক করবেন। আমাদের তো নিট ওভেন দুটোই আছে, আমি সবসময় নিট এবং ওভেন দুটোই দিয়ে রাখি। যদি কোনোটা আবার নিট বাদ দেয়, কোনোটা ওভেন বাদ দেওয়ার জন্য আমি দুটোই দিয়ে রাখি। আমাদের দুটোই আছে, নিট এবং ওভেন দুটোই আছে। এরপরে সবকিছু যখন আপনার ইনফরমেশন যে যাই ইনফরমেশন দেন না কেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আগে সেভ দিবেন, তারপর নেক্সট দিবেন। যেমন আমি এখানে আমার ফ্যাক্টরি টাইপ হচ্ছে নিট ওভেন, বা যদি আমি ধরে দিলাম নিট, আমি নিট দিলাম, নিট দিয়ে সেভ দিলাম। তারপরে আমি এটা সেভ হইলো, সেভ হওয়ার পর আমার ইউনিট নাম্বার পড়ছে, ইউনিট নাম্বার পড়ার পরে আমি নেক্সট দিলাম। এখানে আমার কোনো কাজ নাই, এগুলো শুধু আমার ফ্যাক্টরি টাইপটা দেওয়ার পরে আমার নেক্সট দেবো আর কি। এখানে হচ্ছে লিয়েন ব্যাংক। লিয়েন ব্যাংকটা আমরা পূর্বে দেখে আসছি যে ওই সেটিংসে যে লিয়েন ব্যাংক ওখানে অ্যাড করা আছে। তো আমরা যে কন্ট্রাক্টে আজকে কাজ করব, যে সেলস কন্ট্রাক্ট, ওটা লিয়েন ব্যাংক হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। তো যেটা আমার ইসলামী ব্যাংক, সেটা আপনার কোন লিয়েন, যদি মাস্টার এলসি হয় তাহলে ওই মাস্টার এলসি কোন লিয়েন ব্যাংকে আপনি লিয়েন করছেন সেটা প্রিন্টটা দেখে আপনি লিয়েন ব্যাংক সিলেক্ট করবেন, বা জানিয়ে নিয়ে সিলেক্ট করবেন আর কি। যদিও লিয়েন ব্যাংক পরে চেঞ্জ করা যায় অ্যামেন্ড করে, কিন্তু একবারে জেনে নিলে ভালো আর কি। লিয়েন ব্যাংক আমার যেহেতু আলাহা ব্যাংক, আমি আলাহা ব্যাংক সিলেক্ট করে সেভ দিলাম। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? না নাই। ভাইয়া যদি কোনো কারণে হচ্ছে, জি একজন করে বলেন প্লিজ। মারুফ ভাই বলেন, জিহাদ ভাই বলেন। মারুফ ভাই বলেন। জিহাদ ভাই, যদি এখানে কোনো কারণে একটা ইনফরমেশন যদি মিস হয়ে যায় বা ভুল করি, তো সেই ক্ষেত্রে কি এডিটের কোনো অপশন আছে, নাকি হচ্ছে আমাদের টোটালি নতুন করে করতে হবে? না না, অপশন আছে, এটা জাস্ট আমরা শুরু করতেছি, এটা সাবমিটের আগ পর্যন্ত অপশন আছে। এবং কি অনেক সময় দেখা গেছে যদি সাবমিটের আপনি 2-1 মিনিট বা 2-1 ঘন্টার মধ্যে মনে করতে পারেন, 1 ঘন্টা অবশ্যই এলাও না, 10 মিনিটের মধ্যে মনে করতে পারলে আপনি বিকিমি অথবা বিজিএমই তে ফোন দিলে রিটার্ন করে দিবে। তবে সাবমিট করার আগ পর্যন্ত চেঞ্জ করার অপশন আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর রায়জিন্দানি কি বলতে চাইছিলেন আমাদের এখানে, এই জয় ভাই? আচ্ছা জিহাদ ভাই, আমি একটু বলতে চাইছিলাম। জি ভাই বলেন। সেটা হচ্ছে যে আপনি যেমন এই যে লিয়েন ব্যাংকটা সিলেক্ট করলেন, জি ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করছেন। জি কিন্তু ধরেন যে আমি নতুন ইন্টারফেস যখন ইউজ করতেছি, এটা তো আপনি ডাটাটা ইনপুট দিয়ে সেভ করে রাখছেন। জি। তো নতুন যখন আমার একটা লিয়েন ব্যাংক অ্যাড হবে, তখন আমি লিয়েন ব্যাংকটা এখানে কিভাবে ইনপুট দিব? এটা তো আমি আপনার পূর্বে দিয়ে বলে আসছি, আপনার কোনো কোশ্চেন আছে না, তখন তো আপনি কোশ্চেন করেন না। এই সেটিংসে যখন আপনার লিয়েন ব্যাংক, বায়ার, লিয়েন ব্যাংক, সাপ্লায়ার, এটা যখন নতুন কোনো ব্যাংক হবে ইনক্লুড ডিক্লুড সব এখানে। যেমন আমার লিয়েন ব্যাংক দুইটা আছে, আলাহা ব্যাংক এবং ইসলামী ব্যাংক, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে কোনো বাদ দিতে চাই, এখান থেকে মাইনাস করে দিলে ডিলিট করে দিতে পারবো আমি। হ্যাঁ, এখানে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারবো। আর যদি অ্যাড করতে চাই, আমি এখানে যে নিউ ব্যাংক, নিউতে ক্লিক করে ব্যাংকের নাম, ঠিকানা, কোন ব্রাঞ্চ দিয়ে আমি সেভ দিলে এটা সেভ হবে। ওখানে কোনো কিছু করার অপশন নাই। আপনার ব্যাংক, লিয়েন ব্যাংক নতুন অ্যাড হইলে সেটা এখানে সেটিংসে আইসা আপনাকে অ্যাড করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা লিয়েন ব্যাংকে ছিলাম, লিয়েন ব্যাংক অ্যাড হওয়ার পরে এবার আমরা যাবো নেক্সটে। প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার পরে ভাই আমি ফাঁক দিয়ে একটু বলবো নাকি? জি ভাই বলেন। জি, আমরা তো ওই বিজিএমতে ইউনিট কোড অ্যাড করি, বিকেএমতে কি হয়, ইউনিট কোড প্রথমে অ্যাড করে নিতে হয়। ইউনিট কোড বলতে কারণ আপনার মিটার, পিস, এগুলো বাংলা ইংলিশ দুটো অ্যাড করে নিতে হবে। না না, ওটা লাগে না, বিজিএমই লাগে, ওটা বিকেএমই লাগে না। হ্যাঁ আচ্ছা, ওটা বিকেএমই আমি করছি, বিকেএমই তে লাগে।
এটা নিয়ে তো প্রথমে হয়তো বিকেএমই তেও আমি রেগুলার ছিলাম, বিজেএমই তে আমি গেছি, বিকেএমই 9 বছর করার পরে গেছি বিজেএমই তে। পরে হামিদ ভাইয়ের সাথে আমার মানে একদিন প্রায় অনেক কথা কাটাকাটি, ভাই এটা নাই কেন, এটা দেন না কেন। আর যারা বিজেএমই করে তারা তো করতে অভ্যস্ত হয়ে যেত, তার জন্য কোনো কোশ্চেন মার্ক থাকে না। আপনার কেজি ফিস সবই আপনাকে আগে সেটিংস থেকে অ্যাড করে নিতে হয়, লিন ব্যাংকের মতো আর কি। এটাই আমাদের ইউনিক অ্যাড করে নিতে হয়, কিন্তু এখানে ইউনিক হ্যাঁ বিজেএমই আমি গত 4 বছর থেকে করতেছিলাম, এর আগে আমি করি নাই বিজেএমই। দেখ এই সমস্যাটা এখানে নাই। তো আমার নেক্সট দিলাম লিন ব্যাংক যেহেতু সেভ হয়ে গেছে। এবার হচ্ছে বায়ার ইনফরমেশন। আমাদের এখানে আমার আজকে যে বায়ারটা, এই বায়ারটা হচ্ছে মালু বায়ার আমার। তো আমি এখান থেকে মালু সিলেক্ট করব। আপনার যে বায়ার যখন দিবেন তখন আপনি সে বায়ার আপনি দিবেন। এই বায়ারটা আপনি সবসময় মাস্টার এলসি অথবা সেলস কন্ট্রাক্ট থেকে দিবেন, বা পিআই বা আরটিজিএস যেটাই আপনার হোক। অনেকে মাস্টার এলসি পায়, অনেকে আরটিজিএস পায়। এখন তো লোকাল তো আরটিজিএস এর সরি ফরেন তো আরটিজিএস এর অপশন নাই। মাস্টার এলসি, সেলস কন্ট্রাক্ট আর হচ্ছে গিয়ে টিটি পাই আমরা বেশিরভাগ সময়। আর যারা ডিম এক্সপোর্টার তারা অনেক সময় হয়তো এফডিডি পাইতে পারে বা আরটিজিএস পাইতে পারে। ওরা যে ওখানে যে প্রত্যেকটা মাস্টার এলসি, সেলস কন্ট্রাক্ট, পারচেস অর্ডার অথবা টিটি যেখানেই হোক বায়ার ইনফরমেশনটা থাকবে। আপনি সেটা এখান থেকে দেখে দেখা ওই যে সেটিংস এ ইনপুট দিবেন, তখন এটা এখানে অটো চলে আসবে। এখানে আপনি শুধু জাস্ট নামটা সিলেক্ট করলেই হবে। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? মেহেদি ভাই কিছু বলতে চাইছে, আবার আনমিউট করে দিছে। আচ্ছা গেলাম, এটা যেহেতু নয় আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা নেক্সট যাচ্ছি। সবকিছু সেভ দিয়ে নেক্সট যেতে হবে, বারবার বলতেছি। সেভ না দিলে আপনি নেক্সটে গেলে আপনি কিন্তু আগের কাজ ফুলফিল হবে না। তারপর আমাদের এখানে এক্সপিরিয়েন্স ইনফরমেশন। তারপর এক্সপিরিয়েন্সটা কি, ইউডি এক্সপিরিয়েন্স ইনফরমেশন। এখানে এক্সপিরিয়েন্স তারা শুধু উল্লেখ করছে, কিন্তু এর মধ্যে এক্সপিরিয়েন্স আছে, সেলস কন্ট্রাক্ট আছে, পারচেজ অর্ডার আছে, টিটি আছে, আরটিজিএস আছে, আইবিডি আছে। তো আপনি আপনার মতো করে অ্যাড করবেন আগে। তো আমাদের এটা হচ্ছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্টটা আমরা নাম্বারটা কন্ট্রাক্ট দিলাম। এরপরে কন্ট্রাক্টের ডেট হচ্ছে আপনার, আমাদের কন্ট্রাক্ট ডেট হচ্ছে 9 এপ্রিল। এপ্রিলের 9 তারিখ, আমি 9 তারিখ সিলেক্ট করলাম। কন্ট্রাক্ট নাম্বারটা দিলাম এখানে। তারপর আমাদের কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে ধরেন $9,75,000। তো আমি $9,75,000 দিলাম। আমি এখানে ফুল ভ্যালু ইউজ করতেছি, কারণ আমার ফুল কোয়ান্টিটির উপর আমার সুতা কিনা হয়ে গেছে। যদি আমার এখানে সুতা অর্ধেক কিনা হইতো বা 20% কিনা হতো, তাহলে আমি ততটুকুই শুধু ব্যবহার দেখাইতাম। যেহেতু আমার এখানে ফুল কোয়ান্টিটি আমি সুতা কিনে ফেলছি, এটা আমি ফুললি মাস্টার ইউজ ভ্যালু ব্যবহার দেখাইতে পারবো। আর আপনি যদি আপনার কোম্পানির কস্ট বাঁচাইতে চান, তাহলে আপনি বিকেএমই একটা ইস্যু আছে। বিজেএমইটা আসলে ম্যান্ডেটরি, আর্জেন্ট এবং নর্মাল, কিন্তু বিকেএমই একটা ইস্যু আছে। যদি আপনি $80,000 নিচে সেলস কন্ট্রাক্ট বা এলসি ভ্যালু হয়, সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ আসবে $1,100। আর যদি $4,00,000 উপরে যায়, তখন সার্ভিস চার্জ আসবে $4,000। আর বিকেএমই তে আর্জেন্ট বা নর্মাল কোনো ইস্যু নাই, আপনি দুপুর 2টার মধ্যে ইউট দিতে পারলে আপনার 3টা বাজে ইউটি ফাস্ট হয়ে যাবে। আর বিজিএমই তে আর্জেন্ট এবং নর্মাল একটা ইস্যু আছে, ওইটা পেমেন্টের উপরে নির্ভর করে। আর্জেন্ট হলো একটা চার্জ আর নর্মাল হলো আরেকটা চার্জ। আর্জেন্টটা মানে ডেলি দিয়ে দেওয়া হয়, নর্মালটা বেশিরভাগ সময় একদিন পরে বা 2 দিন পরে দেওয়া হয়। যদি কোনো কোয়ারি না থাকে একদিন পরে দিয়ে দেওয়া হয়। এই অ্যাক্সেসরিজ পাবেন একদিনে, কিন্তু ইয়া পাবেন না, কনজামশন পাবেন না। কনজামশন একদিন দেরি লাগে। অ্যাক্সেসরিজ হলে সকালে দিলে আপনি ওই করাতে পারবেন একদিনে, কিন্তু যদি কনজামশন হয় তাহলে পরের দিন দেয় আর কি। আগে দিল সাবমিট করেন, আপনি 2টা বাজে কনজামশন হলেও 3টা বাজে পাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজিএমইতে মাথার সমস্যাটা থাকে, একদিন পরে হয় বা 2 দিন পরে হয়, কিন্তু বিকেএমই 1 ঘন্টা লাগে। বিজিএমই হলো আপনার ওই যদি অ্যামেন্ডমেন্ট দেয় নরমাল ফি 400, আর আর্জেন্ট ফি হলো 600, আর যদি ইউডি হয় 630 নরমাল, আর আর্জেন্ট হলো 930। এই আর সাথে জানেন তো আরো ডিসি জেসি বিজিএমই তো এরকম চেকিং ডকুমেন্টস সেই করে 4 জন পার ঘটনা লাগে।
বিজিএমই হলো ডকুমেন্ট চেক, প্রথমে স্কুটিনার, স্কুটিনি এর পরে ডকুমেন্ট চেকিং এর পরে হলো কনজামশন এর পরে হলো হেড, তারপরে এটা আর কি। ঠিক আছে, আগান না পরে। যেটা আমি জানি, বাট বিকেএমই মেম্বার কাছে তো একদিন বিজিএমই অতটুকু আমি দেখতেছি, যেটা আমি দুটাই করতেছি। সবাই তো নিজস্ব চয়েস আছে ওরকম ভাবে। তো কনজামশন হোক আর যাই হোক, বিকেএমিতে আপনার ইউডি সকালে দিলে বিকেলে পাস হয়ে যাবে। আর টলারেন্সটা আমার জন্য এখানে ইম্পর্টেন্ট আছে, মাস্টার এলসি টলারেন্সটা। আমরা এখানে আমাদের মাস্টার এলসি টলারেন্স আছে 5%। তো অনেকেই দেখতেছি বিজেএমিতে টলারেন্স ইউজ করে না, বিকেএমিতেও আছে অনেকেই আছে টলারেন্স ইউজ করে না, কিন্তু আমাদের প্রত্যেকটা মাস্টার এলসিতে আমরা টলারেন্সটা মানে ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করলে আপনার কোম্পানি যদি রুলস অনুযায়ী অনেকে করে, যদি না দিতেন আপনি জিরো দেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে টলারেন্স ব্যবহার করি। টলারেন্স 5% ব্যবহার করি। আর শিপমেন্ট রেট আমার ইউডিতে, সরি মাস্টার সেলস কন্ট্রাক্টে আছে 31 জুলাই। তো সেলস কন্ট্রাক্টে 31 জুলাই আছে, তো আমি এর 31 জুলাই দিলাম এবং এক্সপায়ার আছে আগস্টের 15 তারিখে। অ্যাজ ইউজুয়াল একটা কাজ আমি যেটা করি বিকেএমই এবং বিজিএমই দুই জায়গায় করি, আমি সেলস শিপমেন্ট ডেটটা আমি 2-3 মাস বাড়ায় দিয়ে রাখি। যদি কোনো কারণে প্রোডাকশন ফেল হয় বা যে কোনো ইস্যু হইতেই পারে, ফ্যাক্টরি বন্ধ থাকতে পারে, যে কোনো কিছুর জন্য মানে শিপমেন্ট ডেটটা ওই ডেটটা আমরা হয়তো নাও ধরতে পারি। তো যেহেতু আমার জুলাই মাসে 7 তারিখে শিপমেন্ট আছে, আমি এটা আগস্ট সেপ্টেম্বরে আমি শিপমেন্ট ডেটটা দিলাম, যেটা আমার একান্ত ব্যক্তিগত সুবিধার জন্য, এবং এক্সপায়ার ডেট দিলাম অক্টোবরের 15 তারিখে। তো এটা অবশ্যই আপনার সেলস কন্ট্রাক্ট ডেটটাও আপনি চেঞ্জ করে নিতে হবে, যেটা বাইং হাউস থেকে অনুমোদন নিয়ে নিতে হবে যে আমি এটা আবার বিকেএমই বা বিজিএমই ব্যবহারের জন্য সেটা করে নিচ্ছি, কিন্তু আপনাদের শিপমেন্ট যেটা শিডিউল সেটা আপনাদের ঠিক থাকবে। এখানে কি কোনো কারো কোশ্চেন আছে? আমার একটা আছে। আচ্ছা, নাজমুল ভাই আগে বলতেছেন, যদি নাজমুল ভাই শেষ করেন তারপরে বাকিরা বলেন। না সিনিয়র ভাই আগে বলুক, তারপর আমি বলতেছি। আচ্ছা, সমস্যা নাই, একজন করে বলেন, সবাই তো আমরা ভাই কোশ্চেন আমারও আছে। আচ্ছা বলেন, নাজমুল ভাই আপনি শেষ করেন। ভাই মনে করেন যে আমার কন্ট্রাক্টটা হচ্ছে $1,00,000। জি। হ্যাঁ, এখন তো আমি এখান থেকে $75,000 আমি ব্যাক টু ব্যাক পাবো। আমি জি। সাপোজ $20,000 আমি নিলাম, ব্যাক টু ব্যাক জি, নিলাম। জি। এখন এখানে ভ্যালু কি আমি 1 লাখ দেখাইতে পারবো না? না, সেক্ষেত্রে আপনার ধরেন, যদি আমার এখানে তো $1,60,000 $1,60,000 কেজি আমার সুতো লাগতেছে, হ্যাঁ। তো $1,60,000 কেজি সুতোর জন্য আমার এখানে পিস হচ্ছে গিয়া 7,50,000 পিস। তো 1,60,000 কেজি ভাগ 7,50,000। দেখেন তো কত আসে, আপনারা ক্যালকুলেট করেন। $1,60,000 ভাগ 7,50,000। আমার এখানে আসে পার পিসে 213 গ্রাম করে কনজাম্পশন আসতেছে। হ্যাঁ, এই জন্য আমার যদি আরো কম সুতো আমি কিনি, ধরেন আমি 1,60,000 কেজির জায়গায় শুধু 60,000 কেজি কিনলাম, তো 60,000 কেজি কিনলে সেক্ষেত্রে আমার কনজাম্পশনটা গিয়ে হবে, যেহেতু 213 গ্রাম করে আমি পার পিসে কনজাম্পশন 2,81,000 পিস আমি ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, কেজির উপর পিস নির্ভর করে, কত আপনি আপনার কোন অর্ডারে কত কেজি ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তো আপনি যদি আমি যদি 60,000 কেজি এখানে পারচেস করতাম, তাহলে আমার এখানে আমি পিস ইউজ করতে পারতাম $2,81,000, $2,81,000 পিস। তো $2,81,000 পিসের জন্য আমার মাস্টার এলসি ভ্যালু হচ্ছে $9,50,000, আর কোয়ান্টিটি হচ্ছে 7,50,000 পিস। তো $2,00,000 জন্য আমার পিস আসে, $2,81,000 জন্য ডলার আসে আমার কত আসতেছে এখানে,
$3,65,000। মানে আপনি যখন কম কিনবেন ফেব্রিক্স বা সুতা যাই কিনেন, ওই আপনার কিনা অনুযায়ী আপনার ব্যবহার করতে হবে। আপনার আমার যেমন 1,60,000 কেজি লাগবে, আমি কিনছি 60,000 কেজি, বাকি 1,00,000 কেজি তো কিনি নাই, সেটা আমি পরবর্তীতে ইউজ করব। তাহলে যদি আমি 60,000 কেজি কিনতাম, তাহলে এখানে আমার 3,07,00,000 টাকা ব্যবহার হতো $3,65,000। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি। তবে আপনি যে ক্যালকুলেশনটা করছেন ওটা তো নিশ্চয়ই একটা ফরম্যাট মেনটেন করে করছেন। ওই না, ফরম্যাট ফরম্যাটটা মেনটেন করার কিছু নাই এখানে। আপনার মার্চেন্সিতে মানে স্টেল ওয়াইজ আপনার একটা মার্চেন্ডাইজের বুকিং দেয়, শুধু বা মার্চেন্ডাইজার হোক আর সাপ্লাই চেইন হোক বা প্রসিউরমেন্ট হোক যাই হোক, ওরা একটা বুকিং দেয়। হ্যাঁ, তো হ্যাঁ, বুকিং দিলে ওই বুকিংটা অনুযায়ী আপনার ধরেন একটা স্টেল নাম্বার হচ্ছে এক নাম্বার ছিল শহীদ 10 খান কেজি ভাই, বুকিং। আপনি একটু ভিডিওটা বন্ধ করে নেন, মানে রেকর্ড হচ্ছে, একটু ভিডিওটা একটু বন্ধ করে নেন। আচ্ছা নাজমুল ভাই, যেটা বলতেছিলাম, আপনার মার্চেন্ডাইজার বা সাপ্লাই চেইন যারাই আপনার সুতা কিনে বা ফেব্রিক্স কিনের উপরে আপনার একটা লোক থাকে, অনেকে মার্চেন্ডাইজার কিনে, অনেকে আলাদা লোক থাকে। আমাদের আলাদা লোক আছে, ওরা কিনে। তো তখন ওরা অর্ডার অনুযায়ী সুতা বুকিং দেয় বা ফেব্রিক্স বুকিং দেয়। ঠিক আছে, তখন আপনারা 10,000 কেজি যখন কিনবেন, তখন আপনি অটোমেটিক পাই যাবেন যে 10,000 কেজি আপনি কোন কোন স্টিলে ব্যবহার করতে পারবেন, বা ওরাই বলে দিবে যে 10,000 কেজি এই স্টিলের জন্য আমরা পারচেস করতেছি। সেটা কোনো ক্যালকুলেশন নাই, সেটা হচ্ছে আপনার সাপ্লাই সাইড বা মার্চেন্ডাইজার যেটা আপনাকে দিবে আর কি, যে 5,000 কেজি কিনছি এই স্টিলের জন্য, এই 5,000 কেজি এই স্টিলের জন্য, এভাবে 10,000 কেজি কিনছি আমি। ঠিক আছে। আর যদি শুধু 5,000 কেজি কিনতাম, তাহলে শুধু স্টিল আমার একটা হইতো সেক্ষেত্রে। ঠিক আছে, জি ক্লিয়ার? জি। এখানে কোনো সূত্র নাই। সরোয়ার ভাই আমার কথা পিআইতে বেশিরভাগ পিআইতে উল্লেখ থাকে যে এই স্টাইলের জন্য এতটুকু সুতা আসছে, তখন জি আপনার ওই এই সুতা দিয়ে যতটুকু গার্মেন্টস হবে ওই ভ্যালুটা আপনার ইউজুয়ালি দেখা যায় যে এতটুকু হলো। আপনি জি। 70% করতে পারবেন ব্যাক টু ব্যাক, কিন্তু এর মধ্যে দেখা যাবে আপনার 70% ওই মধ্যে আমি 45% গুলো ফেব্রিকে, বাকিটুকু হলো আপনার অ্যাসেসরিজ। ওই 45% ফেব্রিকের চাই দিয়ে আপনার টোটাল গার্মেন্টস হিসাবে আসবে আর কি। তো এমন আচ্ছা, না আমার যে আপনার সহকারী নামে 70% ইউজ একজন আছে, করবে। উনি বলতে, উনি যদি বলেন ইয়াসিন ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি বলতেছি যে শিপমেন্ট ডেট ছিল হচ্ছে 31শে জুলাই, কিন্তু আপনি জি থেকে অর্থাৎ আগস্ট এবং 2 মাস বাড়াইছেন, অর্থাৎ 30শে সেপ্টেম্বর, এবং এক্সপায়ারি ডেট হচ্ছে ভাই, আপনার ভিডিওটা বন্ধ করেন। জি বলেন। এক্সপায়ারি ডেট করছেন হচ্ছে আমি দুটোই 2 15 মাস তারিখ। বাড়াইছি, আমি এটা এক্সপ্লেন করছি কেন বাড়াইছি। কারণ আমার যদি কোনো কারণে শিপমেন্টটা আমি না ধরতে পারি, যেমন আমার আজকে 31 জুলাই শিপমেন্ট, সেটা আমি প্রোডাকশনের কারণে হোক যে কোনো কারণে শিপমেন্টটা ধরতে পারলাম না, তখন দেখা গেছে আমার এটা আবার অ্যামেন্ড করা লাগবে। এজন্য আমরা সেলস কন্ট্রাক্টে শিপমেন্টটা 2 মাস বাড়াইনি বা 1 মাস বাড়াইনি, যাতে আমরা এটা শিপমেন্ট যদি পরবর্তী কোনো কারণে ফেলও হয়, ওই ডেটে শিপমেন্ট নাও করতে পারি, যাতে আমরা ওই ইউডি অ্যামেন্ড না করা লাগে। এটা থেকে বাঁচার জন্য শুধু এটা করতেছি, স্যার আর কিছু না। অর্থাৎ যে কোনো দুর্যোগ, জি ভাই। বলতেছি যে কোনো সমস্যা মোকাবেলার জন্য অর্থাৎ 2 মাস বা 1 মাস বাড়ানো হয়েছে। জি জি জি, যেমন কোনো কারণে দুর্যোগ পূর্ণ হোক আর যে কারণে হোক, কোনো কারণে ফেল হইতেই পারে, এটা স্বাভাবিক। বেশিরভাগই হয়ে থাকে, 5 দিন 7 দিন 15 দিন লেট হয় ম্যাক্সিমাম সেলস কন্ডাক্ট বা মাস্টার এলসিতে। এই জন্য আমরা এটা বাড়াই দিয়ে রাখি। আর কারো কিছু বলার আছে ভাই? না ভাই। ইয়াসিন ভাই মিউট করেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা নেক্সট যাবো। নেক্সটে আসলাম। এখানে হচ্ছে ব্যাক টু ব্যাক ইনফরমেশন বা ইনপুট এলসি ইনফরমেশন এখানে দিতে হবে আমাদেরকে। ইউডিতে আপনি ওই মাস্টার এলসি এগেইনস্টে কতগুলো ইনপুট এলসি বর্তমানে খুলছেন বা খোলা আছে আপনার কাছে, সেগুলো ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। আর ইনপুট এলসি দেখা গেছে আমাদের 70% বা অনেকে 65% খোলে, কেউ 75% খোলে, কেউ 70% খোলে। ঠিক আছে, তো ইনপুট এলসি সবগুলো একসাথে খোলা হয় না। এর জন্য আস্তে আস্তে যখন খোলা হবে ফুলি, তখন আপনি পরবর্তী অ্যামেন্টে আপনি সংযোজন করতে পারবেন। আপাতত আপনার যে ইনপুট এলসি গুলো খোলা হয়ে গেছে, আপনি সেগুলো শুধু একমাত্র ইনপুট করবেন এখানে। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্যাক টু ব্যাক এলসি ইনপুট দিই। আমার এটা হচ্ছে ফরেন ব্যাক টু ব্যাক, সুতার এলসিটা ফরেন ব্যাক টু ব্যাক 38 নম্বর এলসি।
এলসি নাম্বার হচ্ছে 78। আমার এটা কপি পেস্ট করলাম আমি। 20 তারিখে এলসি হয়েছে, মানে গতকাল হয়েছে। আর এটা ভ্যালু হচ্ছে $4,65,000। এটা $4,36,000। আমাদের সাধারণত 1 কোটি বা 50 লাখ, 20 লাখ, 40 লাখ এরকম অর্ডার হয়, তো এই জন্য আমরা ব্যাক টু ব্যাক গুলো আসলে বড় বড় করে রাখি। একসাথে একটা ব্লক এলসি খুলে রাখি, তখন এটা ই করে ফেলি। এখানে ব্যাক টু ব্যাক ইনফরমেশন সব ইনপুট দিলাম। ব্যাক টু ব্যাক আমরা আপনাদের টাইপ কি, অনেকে সাইট এলসি হয়, অনেকে ইউসেন্স আছে, কারো এফডিডি আছে, কারো এফটিডি আছে, সালান আছে, ফ্রি অফ কস্ট আছে, আরটিজিএস আছে। যেটাই হোক আপনি সেটা মেনশন করে দিবেন। আমাদের এটা ব্যাক টু ব্যাক, এই জন্য আমরা ব্যাক এটা ফরেন দেখে ফরেন দিলাম। নাম্বার, ডেট, ভ্যালু, ইউএস দিলাম। আমরা ফুল ভ্যালুটা এখানে ব্যবহার করতেছি, জন্য এটা ফুল ভ্যালুটা এখানে ইনপুট দিলাম। টলারেন্স 3%। আমরা যে এখানে যেহেতু আমাদের ইনপুটের ফরেন, তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মানে ইনপুট যে মাল আসতেছে সেটা কিছু কম আসতেছে, কিছু বেশি আসতেছে। যখন টলারেন্সটা থাকলে বা অনেক সময় পার্সিয়ালও আসে, টলারেন্সটা থাকলে হয় কি আমাদের এটা আসলে কম বেশি যদি 2-1 কেজি এদিক সেদিক হয় তখন এটা সমস্যা হয় না। কিন্তু টলারেন্স না থাকলে আসলে কাস্টম হাউস একটা ঝামেলা করে, যে বেনাপোলে খুব কমই করে, কাস্টমার চট্টগ্রামে বেশিরভাগ সমস্যা হয় যে আপনার টলারেন্স নেই, আপনি 1 কেজি বেশি চলে আসছে, 1 কেজি কম চলে আসছে। এই জন্য টলারেন্সটা দিয়ে রাখি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই এখানে টলারেন্সটা ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যায়? আপনার যদি মাস্টার এলসি যদি টলারেন্স যদি 5% থাকে, আপনি সর্বোচ্চ 4% দিতে পারেন, ওটা সমস্যা নাই। আর মাস্টার এলসি যদি 10% থাকে, এটা 5% দিতে পারবেন। আবার টলারেন্স কিছু আছে কি ব্যাক টু ব্যাক যদি মেনশন করা থাকে, হ্যাঁ, আমাদের গুলোতে আমরা মেনশন করি না, যদিও 2-1টাতে মেনশন করি, ফরেন হইলে অ্যাজ ইউজুয়াল মেনশন করি না। আমার সময় দেখা গেছে ব্যাক টু ব্যাক যেটা মেনশন থাকবে সেটাই আপনার দিতে হবে। এবং মাস্টার এলসিটাও সেম, মাস্টার এলসি বা সেলস কন্ট্রাক্টে মেনশন থাকবে কত পার্সেন্ট টলারেন্স আপনার বায়ার অ্যাকসেপ্টেবল করবে, কত পার্সেন্ট সে মানে নিচ্ছে সেটা লেখা থাকবে। ভাইয়া এই অরিজিন ফরেন মানে এলসি ফরেন এলসি এর মানেটা কি বোঝায়? মানে মানে এটা বিদেশি আর কি বায়ার, যে ধরুন আমরা ইন্ডিয়া থেকে সুতা কিনলাম, চায়না থেকে কিনলাম, বা হংকং থেকে কিনলাম, যে কান্ট্রি থেকে, বাংলাদেশ ছাড়া আউটসাইড সব কান্ট্রি হচ্ছে ফরেন। মানে ওটা তো আমি কি বুঝতে বলবো পারছি, মানে একটু? আমার সাপ্লায়ার যদি মানে আমার যেই কাঁচামালের সাপ্লায়ার যদি বাইরের হয় সেক্ষেত্রে এটা ফরেন হবে। হ্যাঁ, বাংলাদেশ ছাড়া যে কোনো কান্ট্রি হচ্ছে জন্য ফরেন হবে। বাংলাদেশে হলো ইপিজেড ফরেন, আর দেশের বাইরে যা আছে সব ফরেন। ফরেন, হ্যাঁ। ইভিজুয়ালি আমরা তো ঠিক আছে। অ্যাকচুয়ালি নরমালি সুতা এলসি খুবই কমই করি, আমি এখন তো পাই নাই। আমার বেশিরভাগ অ্যাক্সেসরিজ নিয়ে ইপিজেড থাকে। যাই হোক, তো আর এখানে কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু কোশ্চেন নাই, এটা আমরা সেভ দিয়ে নেক্সটে যাব। আমাদের এখানে ব্যাক টু গেছি, আরো আরো একটা আছে, ওটা হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজ এর জন্য, সেটাও আমরা অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের লোকাল মাইক্রোফাইবার গ্রুপ থেকে আমরা নিচ্ছি এটা। তো ডেট হচ্ছে 13/4। এটা হচ্ছে 13/4। আর ভ্যালু হচ্ছে $10,000। 10,000 টলারেন্স, এটা আমরা 3% দিলাম। আর একটা হচ্ছে আমার একটা এফওসি আছে এখানে, এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে ফরেন দিচ্ছে, এটা হচ্ছে যে সরাসরি ভাই যেটা বলছে, এটা হচ্ছে ইপিজেড এর, মানে আউটসাইড সব কান্ট্রি বাদে ইপিজেড এর সবগুলো ফরেন হিসেবে গণ্য করা হবে। তো যেহেতু আমরা এটা ইপিজেড এর, সেক্ষেত্রে আমরা এটা ফরেন দিচ্ছি। বাংলাদেশের সবগুলো ইপিজেড ফরেন দিতে হবে। এটা ভ্যালু হচ্ছে, এটার কারণ কি বাংলাদেশের সব ইপিজেড এর ফরেন দিতে হবে? এটার কারণ কি? ইপিজেড তো আমাদের ফরেন হিসেবে ধরি আমরা। এটা টলারেন্স 3%। এটা তো রেস্ট্রিক্টেড জোন না, সরি এই জোন না, এটা এক্সপোর্ট প্রসেসিং জোন, যে জন্য এখানে
ই করা থাকে, সবগুলোই ফরেন দিতে হয়, ইপিজেড আবার ফরেন হিসেবে ধরি সবসময়। ওখান থেকে আমাদের এক্সপোর্ট করতে ওদের কোনো ইউডি লাগে না, ওদের কোনো ইউডি নাই, ওদের মনে হয় আইপি লাগে, আইপি। হ্যাঁ আইপি লাগে আর ইপি লাগে, এক্সপোর্ট ফাইব্রেশন আর ইম্পোর্ট ফাইব্রেশন লাগে ওদের। ইপিজেড এলসি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে ইপিজেড বা ফরেন ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্টের যে এলসি নাম্বারটা দিয়েছেন এটা কিভাবে কি একটু? না না ভাইজান, এটা ফ্রি অফ কস্ট এলসি নাম্বার না, এটা হচ্ছে গিয়ে ফ্রি নাম্বার বা কমার্শিয়াল ইনভয়েস নাম্বার। আমরা চেক পয়েন্টটাকে মূলত আমরা এখানে নিয়ে আসি, অ্যাক্সেস নিয়ে আসি, ধরেন আরএফআইডি নিয়ে আসি, ইন্টারনেট লার্নিং আনি, আবার ট্যাগও আনি কিছু 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 সময়। তো যাই আনি কেন কেন এখানে আপনার হবে বেশিরভাগ সময় কমার্শিয়াল ইনভয়েস নাম্বারটা এখানে দিবেন, বা ফি নাম্বার, যেটা আমরা ফি নাম্বার দিয়ে মেনশন করি এখানে। তো ফি নাম্বারটা দিবেন এখানে আর ফি ডেটটা দিবেন। অনেকে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার দেয়, কমার্শিয়াল ডেট দেয়, ইনভয়েস ডেট দেয়। ফ্রি অফ কস্ট মানে আমি এটা ফ্রিতে নিচ্ছি, মানে ফ্রি অফ কস্ট এরকমই হয় যে বায়ার পেমেন্ট করে দেয়, আমরা ফ্রিতে নিয়ে নিচ্ছি, ওই ওই টাকাটা বায়ার আমাদের এক্সপোর্ট থেকে কেটে রেখে দেয়। ইয়াসিন ভাই কিছু বলবেন? জিয়াদ ভাই, আমি বলতেছি আপনার যে প্রোফার্মা ইনভয়েস নাম্বার আর এখানে তুমি এলসি নাম্বার, এই ভাই এই মালটা ফ্রি অফ কস্টে আসছে, আমি এটা বলছিলাম যে মালটা ফ্রি অফ কস্টে আসছে। ফ্রি অফ কস্টে আসার কারণে এখানে এত কোনো সিনেমা নাই, সেটা আমি তো তাকে টাকা দিচ্ছি না বা কোনো পেমেন্ট করতেছি না, এলসি বা টিজিএস কিছু তো করতেছি না আমি তাকে, জন্য এটা আমি ফ্রিতে নিচ্ছি মালটা। ফ্রিতে নিলে তাহলে আমি তার এলসি দিলে এলসি নাম্বারটা আসার প্রশ্নই আসে না। যখন আমি এলসি দিই তখন আমি এলসি নাম্বারটা ইনপুট করি। ফ্রিতে দিলে কমার্শিয়াল ইনভয়েস নাম্বার মেনশন করতে হয়, অনেকে এআরবিল নাম্বার মেনশন করে, কেউ পার্সোনাল নাম্বার মেনশন করে, আমরা ফি নাম্বার মেনশন করলাম আর কি। যার যেটা করে সুবিধা হয়, সারাইতে সুবিধা হয় সেভাবে করে। ডেটটা হচ্ছে ডেটটা 12 এপ্রিল হবে না ভাই? জি ডেটটা 12 এপ্রিল না নাকি 17 এপ্রিল? বুঝিনি ভাই। এই যে ডেট মানে হচ্ছে এলসি নাম্বার, পিআই নাম্বার, পিআই ডেট, এটা পিআই ডেট ভাই। তো পিএ ডেট আপনার পিএ তো মাস্টার এলসি পরে ইস্যু হবে না ভাই, আপনার পিএ ডেট থাকবে সেটা তো আপনি দিবেন। এটা তো আমরা ডেমো দেখাচ্ছি, এটা তো আসলে আমরা অ্যাকচুয়ালি ফুলফিল করতেছি না। ঠিক আছে। আপনার যে ডেট ফিতে উল্লেখ থাকে আপনি সেটাই তো দিবেন। আমার এখানে যেমন এই যে এটা কয় তারিখ আছে, 12 তারিখ আছে, তো এটা আমরা এখানে 12 তারিখ দিতে পারি, ফি যেটা থাকবে ওটাই দিতে হবে এখানে, বা কমার্শিয়াল ইনভয়েসে যেটা থাকবে সেটা দিতে হবে, অথবা এআরআই বিল যেটা থাকবে সেটা দিতে হবে। অনেক সময় হয় কি আমাদের ধরেন 100 কেজি যখন নিচে হয় ফেব্রিক্স বা এই জাতীয় কিছু বা সুতা, তখন এটা ইউডি লাগে না, আমরা এটা আমাদের ইদি চাইতে পারি, পাসবুক চাইতে পারি, তখন আমরা ইউডি দিই না। 100 কেজির উপরে হলে তখন আমরা ফ্রি অফ কস্ট দেখাই আমরা নিয়ে আসি। বেশিরভাগ এটা এয়ারপোর্ট হয় আর স্যাম্পল পাস বই দিয়ে স্যারে এটা হইলো যদি ইয়ার্ডে আসে তাহলে 200 গজ, 200 ইয়ার্ড, আর যদি মিটারে আসে তাহলে আসে হলো 183 মিটার, আর কেজিতে 100 কেজির মতো। ওই যে আমাদের বেশিরভাগ তো আমাদের ব্যাক রিলেভেন্টে তো কেজিতে মেনশন করতে হয়, ইয়ার্ডের সঙ্গে যাই হোক ফাইনালি তো কেজিতে কনভার্ট হয়, নেটওয়ার্ক তো থাকেই। তো ওই কেজিতে 100 কেজি ক্রস না করলে সেটা আমরা স্যাম্পল পাসবুক হিসেবে পাসবুকে এন্ট্রি করে রিলিজ করি, ওর ক্ষেত্রে ইউডিআর দরকার হয় না। এখন তো সবাই আছে, এই জন্য যারা ওভেন আছে তারা ইয়ে করলে রেঞ্জ হলো 200 গজ ইয়ার্ড, আবার যারা কেজিতে আছে তাদের হলো যে 100, আর যারা মিটারে আছে 183 মিটার, এর নিচে হলে স্যাম্পল পাসবুক। কেজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যেটা এফসি নিয়ে? যেহেতু এটা আমরা নেক্সটে যাব, নেক্সটে কি আছে, নেক্সট হচ্ছে এফওসি ইনফরমেশন। যে আমার একটু আগে এফওসির যে ইনফরমেশনটা ওখানে দিচ্ছে, এখানে মূল ইনফরমেশন দিতে হবে। তো আমাদের যেহেতু কমার্শিয়াল ইনভয়েস নাম্বারটা না, আমরা পি নাম্বারটা নিচ্ছি, ইনভয়েস নাম্বার হিসেবে ধরে নিচ্ছি, এখানে কমার্শিয়াল ইনভয়েস নাম্বারটা মেনশন করতে হয়, কমার্শিয়াল ইনভয়েস ডেট দিবেন, আমাদের ফিতে 12 তারিখ আছে 12 তারিখ দিলাম। এআরওয়াই বিলটা আপনার নাম্বার যা আছে তা আপনি দিবেন, ডেট যা আছে তা দিবেন, অ্যাজ ইউজুয়াল এখানে যা আছে আপনার ফিল আপ করবেন। আর ভ্যালু ধরেন আপনার এখানে ভ্যালু যা আসে তাই আপনি দেখাইবেন। এফওসিতে অনেক সময় ভ্যালু কম দেখানো হয়, আপনার কান্ট্রি অফ অরিজিন কোনটা, আমার এটা বাংলাদেশ, আমি এটা চেক পয়েন্ট থেকে নিচ্ছি আলম জিপিজেড, এই জন্য আমি বাংলাদেশ দিচ্ছি। আর ম্যাটেরিয়াল ডিসক্রিপশন হচ্ছে আপনার যেটা যে মালটা আপনি আনবেন
আরএফআইডি আনবেন না ট্যাগ আনবেন না সুতা আনবেন না ফেব্রিক্স আনবেন, সেটা ইনফরমেশন এখানে দিতে হবে। আমি ইন্টারগ্রেটেড সিকিউরিটি লেভেল আনতেছি, আমি এটা দিলাম। আর সাপ্লাই নামটা এখানে লিখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি চেক পয়েন্ট সিস্টেম বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে এফওসি ঘর আর কি। এর রেজাল্ট এখানে যা যা ইনফরমেশন আপনার সেম ইতে থাকবে, কমার্শিয়াল ইনভয়েস এবং এআই বিলে থাকবে, সেগুলো এখানে ইনপুট দিতে হবে। কমার্শিয়াল ইনভয়েস নাম্বার, ডেট, এআই বিল নাম্বার, ডেট, ভ্যালু যেটা কমার্শিয়াল ইনভয়েস থাকবে, ইউজ ভ্যালু তো অ্যাজ এফওসি ক্ষেত্রে পুরো ভ্যালুটা আমরা ব্যবহার করে থাকি। আমি কখনো হাফ করি নাই পর্যন্ত, বাকিটা অনেকে তো জানি না আমি। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমি আদম জিবিজেড থেকে নিচ্ছি, এটা বাংলাদেশ আমি কান্ট্রি দিলাম। আর এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ডিসক্রিপশন, আর এখানে হচ্ছে সাপ্লায়ার নাম। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে ভাইজান? দিকে কি নোট দিতে হয় না যে ওই ভ্যালু ফর কাস্টম পারপাস? না না, আমাদের বিজিএমতে কোনো নোট লাগে না, বিজিএমতে লাগে এটা। দিকে লাগে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমাদের রাশেদ ভাই তো দেখলাম অনেক দেরি করে আসলো, উনি তো প্রথমে ইন্ট্রোডিউস করতে পারলাম না। রাশেদ ভাই, আপনার জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের এটাতে আর কোনো কিছু ইনফরমেশন নাই, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে নোটিফাই পার্টি। এটাতে আমরা অনেকে যদি বাইং হাউস হয় তখন নোটিফাই পার্টিটা হয় কোম্পানি ফরেন বায়ার যেটা, সেটাই নোটিফাই পার্টি হয়। তাহলে যদি আপনি যার কাছে মালটা পাঠাবেন, আর যদি ডাইরেক্ট বায়ার কাজ করে থাকেন আপনার বায়ার যেটা নোটিফাই পার্টি ওইটাই। যেমন আমাদের বায়ার ছিল মালু, নোটিফাই পার্টি হচ্ছে মালু। মালু অ্যাড্রেস হচ্ছে নাই, বেলজিয়ামে বায়ার আমাদের এটা, বেলজিয়াম। এখানে হচ্ছে যদি আপনি বাইং এর মাধ্যমে শিপমেন্ট করেন, এখানে নোটিফাই পার্টিটা কনসার্নি যেটা থাকবে ওটা লিখতে হবে। আর যদি আপনি ডাইরেক্ট বায়ার শিপমেন্ট করেন, বায়ার যেটা আছে ওটাই লিখতে হবে। এটা নিয়ে কি কারো কিছু বলার আছে? ইয়াসিন ভাই, এটা বুঝছেন? পার্টি এটা তো সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসিতে মেনশন করেই থাকবে। জি জি, নোটিফাই পার্টিতে লেখা থাকবে, মানে আপনি যে কান্ট্রিতে মালটা পাঠাচ্ছেন ওই কান্ট্রি আপনার ওই বায়ারের অ্যাড্রেসটা এখানে দিতে হবে, নাম এবং অ্যাড্রেস। এটা নিয়ে আর কারো কিছু বলার আছে? যেহেতু বলার নাই, আমরা নেক্সট যাচ্ছি। সেভ দিয়া ফুড ইনফরমেশন আপনার মাস্টার এলসি অথবা সেলস কন্ট্রাক্টে লেখা থাকবে। যেমন আমাদের এখানে আমাদের পোর্টটা যেহেতু কান্ট্রিটা নোটিফাই পার্টির মধ্যে দিয়ে আসলাম বেলজিয়াম, মালটা বেলজিয়ামে যাবে। তো অ্যাকচুয়ালি হয় কি, যদি ধরেন বেলজিয়ামে তো অনেকগুলো পোর্টই আছে, অনেক সময় সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসিতে বেলজিয়ামের পোর্টের নাম মেনশন করে দিয়ে থাকে ওরা, যে তোমরা এই পোর্টে পাঠাইবা, ঠিক আছে। তখন যদি ওই পোর্ট আমার মেনশন করে দিয়ে, অনেক সময় দেখা গেছে পোর্টটা চেঞ্জ হয়, যে ভাই আমি এই পোর্টটা এখন নিচ্ছি না, তুমি আমার মালটা এই পোর্টে নিলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে। তখন আমাদের এটা চেঞ্জ করে দিতে হয়। এই জন্য যাতে আমাদের চেঞ্জ করা না লাগে, সেই জন্য আমরা এনি পোর্ট অফ বেলজিয়াম লিখে দিলাম। সে বেলজিয়ামে যে পোর্টেই নেক সে মালটা নিতে পারবে, কোনো সমস্যা নাই। এটা আমাদের জন্য ক্যাশ ইনসেনটিভের জন্য কোনো সমস্যা হবে না। কারণ এই এই সমস্যাটা ক্যাশ ইনসেনটিভ হয়ে থাকে, যে আপনি কোন কান্ট্রিতে কোন পোর্টে মাল পাঠাইছেন, ওই পোর্টে মাল আপনার এখানে আছে কিনা, ডিক্লারেশন আছে কিনা। এই জন্য এনি পোর্ট অফ ওই কান্ট্রি লিখে দিলে আপনি ওই কান্ট্রির যে কোনো পোর্টে মালটা যেতে পারবে। আর কান্ট্রি ডেস্টিনেশন তো একটাই হবে, কান্ট্রি ওই দেশের নাম হবে আর ডেস্টিনেশন ওই দেশের নামই হবে। এটা নিয়ে কি ভাইয়া, এটা নিয়ে কি ওই ক্যাশ ইনসেন্টিভে কোনো ঝামেলা হয় এনি পোর্ট যদি আমি দেই? ভাই বাংলাদেশ আসলে পুরো সিস্টেমটা ঝামেলা, কিছু বলার নাই। যখন কাস্টম ধরে মন চায় তখন ধরতে পারে, বিকেএমই মন চাইলে ধরতে পারে, বিজি মন চাইলে ধরতে পারে, যার যখন মন তখন সে ধরতে পারে, সমস্যা নাই, ধরতে তো আর মানা নাই।
যদি মূল সমস্যাটা হচ্ছে আসলে থাকলে আপনার ভালো, কারণ আপনি নির্দিষ্ট কোনো পোর্টে এক্সপোর্টের একটা ডকুমেন্ট পাঠালেন চিটাং কাস্টমার হাউসে, তখন সে দেখলো যে আপনার এখানে পোর্টের নামটা নাই, তখন সে আপনার বলে দেবে আপনার পোর্টের নামটা অ্যাড করে নিয়ে আসেন। তখন তো আপনার পক্ষে এক্সপোর্টের সময় তো এটা চেঞ্জ করে নিয়ে আসা সম্ভব না, অলরেডি মাল চিটাং পোর্টে চলে গেছে বা ঢাকা এয়ারপোর্টে চলে গেছে। সেজন্যই আপনার এটা কি করতে হবে, যে আপনি যদি এনি পোর্ট দিয়ে রাখলে আপনি যে কোনো পোর্টে মালটা পাঠাতে পারবেন। এবারে এনবিআর চাচ্ছে এখন যে এনি পোর্ট না দিয়ে নির্দিষ্ট পোর্ট দেওয়ার জন্য, এটা নিয়ে আলাপ চলতেছে। হ্যাঁ, আলাপ চলতেছে, সেটা সত্যি। কিন্তু আসলে যদি আবার এনবিআর আরেকটা আলাপ করতেছে যে একটা ইউরোতে 5টা মাস্টার এলসির বেশি দেওয়া দেখানো যাবে না। যদি এখন নোটিশ জারি হয় নাই, হোক, দেখা যাক কি হয় ভবিষ্যতে। ইনশাআল্লাহ ভবিষ্যতে চিন্তা করবো। কারো এরকম সমস্যা থাকলে একটু জানায়, ওই সামনে একটা মিটিং আছে মনে হয়, ডাকতে পারে। জি জি। আর যদি ওইরকম নোটিশ দেয়, আমরা ইনশাআল্লাহ অবশ্যই ওই দেশে সবগুলো কন্টেইনার ওটার নাম দিয়ে দিব, যাতে আমাদের মাল নিয়ে কোনো এক্সপোর্ট নিয়ে কোনো ঝামেলা না হয়। এটা ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ। নেক্সটে গেলাম। এবার হচ্ছে আমার গার্মেন্টস ইনফরমেশন। গার্মেন্টস ইনফরমেশন দুইটা আছে, গার্মেন্টস এবং আন্ডার গার্মেন্টস। তো গার্মেন্টস এর আন্ডার গার্মেন্টস এটা এখানে মার্ক করার কারণ হচ্ছে যে গার্মেন্টস এর সার্ভিস চার্জ একটা আর আন্ডার গার্মেন্টস সার্ভিস চার্জ আরেকটা। বিকেবি বিজিবি এর সার্ভিস চার্জটা নেয়, সেটা গার্মেন্টস এর জন্য একরকম আর আন্ডার গার্মেন্টস এর জন্য আরেক রকম। যেমন গার্মেন্টস এর জন্য হচ্ছে মানে এক ডজনে হচ্ছে পার পিসে 15 পয়সা আর কি আমরা ধরি আর কি বিকেএমইতে। আর বিজিএমই তো ওখানে ওই কি করা থাকে, কোয়ান্টিটি লেখলে টাকাটা চলে আসে। আমি অতটুকু জানি না বিজিএমইটা প্লেয়ার। 21 পয়সা ডজন হিসেবে আছে, ডজনে ডজনে 21 পয়সা। আর ডজন বিকেএমইতে কনভার্ট হয়ে 15 আছে। পয়সা করে নেয়। আর আন্ডার গার্মেন্টস এর অর্ধেক করে নেয়, যেমন 7 পয়সা করে নেয় আন্ডার গার্মেন্টস এ। তো আমাদের হচ্ছে গার্মেন্টস, তাহলে আমরা এটা গার্মেন্টস সিলেক্ট করলাম। আর মাস্টার যেটা আমরা পূর্বে দিয়ে আসছি যেটা, ওটাই সিলেক্ট করব। স্টিল নাম্বার হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনি কাস্টমার হচ্ছে সবচেয়ে বেশি এটা নিয়ে মাথা ঘামায় যে স্টিল নাম্বারটা আপনার ইউডিতে আছে কিনা। তো না থাকলে আপনার সে এক্সপোর্ট হোল্ড করে দেয়, ডাইরেক্ট এক্সপোর্ট হোল্ড, কিছু করার নেই, আপনি তার কিছু বলতে পারবেন না ম্যানেজ করা ছাড়া। তো স্টিল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আপনার। আমি যেটা করি অনেক সময় হয় কি, স্টিল নাম্বারটা যদি বাইং হাউস হয় অনেক সময় দেখা যাচ্ছে স্টিল নাম্বারটা কিন্তু টি শার্টে বা পোলো শার্টে আপনার গার্মেন্টস এর লেখা থাকে না, ওখানে অর্ডার নাম্বার লেখা থাকে, কারণ ওটা বায়ারের যে অর্ডার নাম্বার সেটাই ওরা লিখে রাখে, বাইং হাউস স্টিল নাম্বার লেখে না। তো বাইং হাউসের ক্ষেত্রে আপনি স্টিল নাম্বার এবং অর্ডার নাম্বার যে কোনো একটা থেকে, যেটা আপনার গার্মেন্টস এর লেভেলে লেখা থাকবে, কেয়ার লেভেল বা অথবা হ্যাংটে হোক আর যেটাই হোক, লেভেলে যে আইটেম অর্ডার নাম্বার বা স্টিল নাম্বার লেখা থাকবে আপনি ওটাই এখানে ইনপুট দিবেন, যাতে আপনার এক্সপোর্ট করার সময় সে আপনার গার্মেন্টসটা ধরলে সে আপনার সাথে ম্যাচ করতে পারে যে এই স্টিলটা আপনার ইউডিতে আছে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে টি শার্ট। তো টি শার্টের জন্য সচরাচর এসএস কোড হচ্ছে 6109। আপনি আইটেম ওয়াইজ এসএস কোড বাংলাদেশ কাস্টম ট্যারিফে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন আপনার আইটেম, যে আইটেমটা এক্সপোর্ট করবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনি গ্রুপে মেসেজ দিন, আমি বলে দেবো আইটেম ওয়াইজ এসএস কোড কোনটা হবে। আমাদের এটা হচ্ছে মেন্স টি শার্ট। তো আমরা এটা এখানে মেন্স টি শার্ট সিলেক্ট করব। আবার অনেক সময় দেখা যায় কি অনেক মাস্টার এলসিতে মেন্স ওমেন্স দুটাই টি শার্ট থাকে, মানে তারা দুটাই নেয়, কিডসও নেয়। তো মেন্স এবং ওমেন্স আপনি দিতে পারেন, একসাথে দিতে পারেন, বা মেন্স বা লেডিস, হ্যাঁ, যেটা আপনি লেখেন মেন্স ওমেন্স এবং মেন্স লেডিস একসাথে লিখতে পারবেন। কিন্তু কিডসটা আপনি একসাথে লিখতে হবে না, কারণ কিডসে কনজাম্পশন অনেক কম মেন্স বা ওমেন্স থেকে। মেন্স ওমেন্স সচরাচর কাছাকাছি কনজাম্পশন হয়ে থাকে, কিন্তু কিডসটা অনেক কম। এই কারণে আপনি যেটা আপনার পছন্দ মতো মাস্টার এলসি সেকশনটা থাকবে সেটাই আপনি উল্লেখ করবেন। যেহেতু আমাদের এই মাস্টার টি শার্ট আছে, আমরা টি শার্টটাই উল্লেখ করলাম। ভাইয়া, আমি যদি জি। মেন্স এবং ওমেন্স টি শার্ট দেই সেক্ষেত্রে তো আমার এইচএস কোড চেঞ্জ হবে না? এসএস কোড সচরাচর 6109 আমাদের নিচের জন্য, টি শার্টের জন্য। আর বেবি অথবা যদি হয় কিডস হয়, তখন বেবিদের জন্য আলাদা এসএস কোড আছে। কিডস পর্যন্ত আমরা 6109 ব্যবহার করি, বেবিদের জন্য শুধু আলাদা এসএস কোড ব্যবহার করি। না মেন্স না, আমি ওমেন্স
এবং কিডস তিনটার জন্য একটা এসএস কোড আমরা ব্যবহার করি। এমনিতে ওই যে ওই বয়েজ আর গার্লসে আমরা যদি আলাদা করি হলো আপনার ওই যদি জোর সংখ্যা 2, 4, 6 এরকম হয় তাহলে হলো লেডিস আইটেম, আবার আর যদি এসএস কোডে যদি বেজোর হয় তাহলে হলো যে ওই মেন্স আইটেম, ওখানে লেডিস আর মেন্স আলাদা করার অপশন আছে। এসএস কোডের মধ্যে আপনার 610 and 1000 হচ্ছে আপনার 10টা হচ্ছে আপনার 100% কটনের জন্য, আর যদি মানে এটা 95/5 হয় বা 60/40 হয় আপনার এটা মানে ফেব্রিকেশনটা, তখন এটা চেঞ্জ হয়ে 9000 হবে, বা অ্যালুজাল যেটা থাকে 9000। হ্যাঁ, তো 100% কটন হলে ডাইরেক্টলি 1000 হবে। আমি প্রশ্নটা মনে হয় বুঝতে পারি না, আমি বা আমি বলতে চাচ্ছি যে মেন্স এবং ওমেন্স জি দুইটা মানে আমি যদি সিলেক্ট করি ডেসক্রিপশনে মেন্স এবং ওমেন্স মানে আমি যে বোথ সিলেক্ট করি সেক্ষেত্রে এইচএস কোড কি চেঞ্জ হবে না? সেটাই না, বলতে একটা টি-শার্টের জন্য একটা এসএস কোড মেন্স ওমেন্স এবং কিডস পর্যন্ত। আপনার সময় যদি বেবি আইটেম থাকে বা বয়েজ আইটেম থাকে বা অন্যটা যদি উল্লেখ করে থাকে সেক্ষেত্রে এসএস কোড চেঞ্জ দিতে পারে, কিন্তু মেন্স ওমেন্স আর কিডস মোটামুটি আমরা 6109 দিয়ে ব্যবহার করে চলতেছি। হ্যাঁ, এটা কমন। আপনি যখন বিসিটি তে দেখবেন তখন দেখবেন 6109 এর জন্য কোনো স্পেশাল কিছু লেখা নাই, ঠিক আছে? যে অন্যান্য আইটেমে কি আইটেম উল্লেখ করা। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য আইটেমে কিন্তু লেখা থাকে, যেমন 6204 এ লেখা থাকে যে আপনার এটা মানে মেন্স নাকি ওমেন্স, বা 6104 এ গেলে আপনি ওটাও লেখা থাকবে মেন্স ওমেন্স, কিন্তু 6109 টা হচ্ছে আপনার কমন। এটা মেন্স আপনি ব্যবহার করতে পারেন, ওমেন্সও ব্যবহার করতে পারেন। ইউনিসেক্স আর কি দুই ক্ষেত্রে ইউজ করা। যেমন 6204 আপনার এখানে ডাইরেক্ট ওরা মেনশন করছে হেডিং এ যে ওমেন্স, আর 6104 হচ্ছে মেন্স। তো ওই হিসাবে ওরা আপনি যখন আইটেম ওয়াইজ যখন অন্য কিছু দিবেন তখন এটা মেন্স ওমেন্স লেখা থাকবে। বেশিরভাগ এগুলো হচ্ছে টপ বটম আইটেমের জন্য মেন্স ওমেন্সটা বেশি দরকার। আমাদের বেসিক যখন টি শার্টে হয় তখন এটা 6109 এ এক্সপোর্ট করা যায়, সমস্যা হয় না, কাস্টমার নিয়ে কখনোই ধরে না। বেবি আইটেম হলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। অবশ্যই আমরা বেবি আইটেমে চেঞ্জ করে দিই, বেবি আইটেম এসএস কোড আমরা আলাদাভাবে ব্যবহার করি। যেহেতু আমরা একটা টি শার্ট ব্যবহার করতেছি সেটা আমরা টি শার্টে এসএস কোডটাই দিলাম, এবং কোয়ান্টিটি হচ্ছে আমাদের 9,75,000 পিস। এখন এটা নিয়ে আরো কোনো কোশ্চেন আছে কিনা যদি থাকে বলতে পারেন। আশা করতেছি নাই। আমরা এটা সেভ দিয়ে নেক্সটে যাচ্ছি। এটা হচ্ছে মেজারমেন্ট শিট আপনার, যেটা আমাদের এখানে একটাই আইটেম মেন্স টি শার্ট। তো সেক্ষেত্রে আমরা মেন্স টি শার্টের সাইজ চার্ট, যেটা আমি কনজাম্পশনের গড়ে একই সাথে কপি করে এক্সেল ফাইল করে রাখি, বিজিএমই বিটিএমই দুটাই এক্সেল ফাইলটা এবার থেকে ব্যবহার করি। জাস্ট মেজারমেন্টটা করা আছে, তারপর জিএসএম অনুযায়ী একবার চেক দিয়ে নিই, জিএসএম অনুযায়ী চেক দিলে যেটা আসে ওটাই আমরা দিই। ঠিক আছে, আপনারা যদি চান আমি আপনাদেরকে কনজাম্পশনের এক্সেলটা দিয়ে দিব, সমস্যা নাই। ওখানে আপনারা যখন এ টু জিএসএম 180 জিএসএম 260 জিএসএম এর জন্য আপনারা এত কেজি সুতা আনছেন, তখন এটা অটোমেটিকলি আমার এখানে মেজারমেন্টটা চলে আসে। আমি এটা সূত্র করে নিচ্ছি একে আমার মতো কথা, তো আমি ওখান থেকে এটা কপি পেস্ট করে দিচ্ছি এখানে। আর আমার এখানে কোনো এই সাইড চার্টে করে আমার কোনো কাজ নাই। এখানে যে মেজারমেন্ট আছে আপনার কি আছে আর কি, এবং অনেকে করে যে মার্সেন্টারের যে মেজারমেন্ট আছে মার্সেন্টার থেকে মেজারমেন্ট নিয়ে সেটা এখানে বসায় দেয়, ওটা হলেও চলবে, কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে আপনাদের সুবিধা মতো করতে পারেন সেভাবে আপনারা করবেন। অবশ্যই মার্সেন্টারের কাছে অ্যাকচুয়াল মেজারমেন্ট আছে, আপনারা সেটা নিয়ে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি এটা করতেছি আমার সুবিধার জন্য, কাজটা দ্রুত করার জন্য। আমি কোয়ান্টিটি ফেব্রিক সুতা কোয়ান্টিটি জিএসএম এর উপরে নির্ভর করে আমি একটা সুতা কোয়ান্টিটি জিএসএম এবং ওয়েস্টের উপর নির্ভর করে একটা মেজারমেন্ট বানাচ্ছি। এর সাথে আপনার মার্চেন্ডাইজ মেজারমেন্টের সাথে 99% সময় মিল থাকে, এত বেশি সমস্যা হয় না। আমি 11 বছর থেকে পাই নাই, ভবিষ্যতে যদি কখনো পাই অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, সমস্যা নাই। এটা নাকি কারো কোনো কোশ্চেন আছে? আপনারা চাইলে এটা হাতেও টাইপ করতে পারবেন, সমস্যা নাই। যে রতে আর এতে কলমের লেখা, যেমন আমি যদি এটা ই করে দিই, সিলেক্ট করে দিই, নিউ করে দিলে
এখানে সিলেক্ট করার পরে এখানে দিলাম 4টা, এখানে দিলাম 5টা ঘর ফিট দিয়ে। তখন আপনি এটা চাইলে হাতে হাতে একটা একটা করে, যেমন মেজারমেন্ট MEASUREMENT মেজারমেন্ট, মানে একটা করে আপনি চাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা হয় আর কি। আমি যেটা করি, আমি ডাইরেক্ট একটা সাইড শট করে নিয়েছি, মেজারমেন্ট শট, ওটা আমি ডাইরেক্ট কপি পেস্ট করে দিয়ে দিই। আমি এত টাইপ করি না, সময় বাঁচানোর জন্য কাজটা করি। আপনি আপনাদের ইচ্ছা মতো অবশ্যই করবেন। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। জিয়াদ ভাই, এই যে মেজারমেন্ট চার্ট যেটা, জি এটা কি আপনার হচ্ছে বায়ারের কান্ট্রি ভেদে কি এই মাপজোক গুলো পরিবর্তন হয় না না, এটা আপনার আইটেম ওয়াইজ নাকি পরিবর্তন হয়। স্ট্যান্ডার্ড? যেমন যেমন টি শার্টের জন্য এটা, পুরো শার্টের জন্য আরেকটা আছে, বেবি টি শার্টের জন্য একটা আছে, কিডস টি শার্টের জন্য একটা আছে, জ্যাকেটের একটা, টপসের একটা, বটমের একটা, এটা আইটেম ওয়াইজ এটা চেঞ্জ হয়। যেমন কিডস এর বেশিরভাগ গুলাই সেম 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 ক্যাটাগরি হয়, টি শার্টের বেশিরভাগ গুলাই সেম ক্যাটাগরি হয়ে থাকে, কাছাকাছি হয়ে থাকে, পোলো শার্ট বেশিরভাগই কাছাকাছি হয়ে থাকে। কিন্তু ইউরোপ আমেরিকার ওই যে ওদের যে কান্ট্রি এফেক্ট করে। ধরেন আপনার অস্ট্রেলিয়ার মিডিয়াম সাইজ আর চায়নার মিডিয়াম সাইজ এক না, ঠিক এটাও মেজার করে কি অনেকটা আছে। কাছাকাছি থাকে, এজন্য আমরা ওটা তারপর ওটা চেক করি, তারপর আমি আমার মতো করে নিই, আপনাদের মতো করে নিবেন আর কি। যেটা আপনাদের মার্চেন্টাইজ থেকে অ্যাকচুয়ালি নিয়ে বসাতে পারবেন, সেটা আমি আগেই বলছি, সেটা আপনার চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের নেক্সট হচ্ছে ফেব্রিক ইনফরমেশন। আমরা যে প্রথমে ব্যাকটেরিয়া পোস্টিং দিয়ে আসছি, এখানে ওই ব্যাকটেরিয়া এগেইনস্ট কি কি ফেব্রিক্স নিছি আমরা, সেটা পোস্টিং দিব। আমাদের এখানে সবগুলাই হচ্ছে সাবজেক্ট সিঙ্গেল 100% কটন ফেব্রিক্স। তো আমরা সেক্ষেত্রে এখানে আমাদের ফেব্রিক্সটা সুতাটা সাবজেক্ট সিঙ্গেল ফরেন সুতা, আমাদের এখানে সুতা এলসিটা সিলেক্ট করলাম, ফরেন সিলেক্ট করলাম, আর পার্টি নামটা সিলেক্ট করলাম। এটা ওই যে আগে সেটিংস এ প্রথমে যেখানে দেখালাম কি ইনপুট দিতে হয়, এসএস কোড আপনার যেটা আপনার ফিতে আছে ওটা দেখে আপনি দিবেন। ফিটা ফরেনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ালসি খোলার আগে অবশ্যই এসএস কোডটা আপনার কাস্টমস এর সাথে চেক করে নেবেন, প্রাপ্যতার সাথে চেক করে নেবেন যেটা আপনার কাস্টমসে আছে কিনা, না হলে আবার বাংলাদেশ কাস্টমস আপনাকে সালাম দিবে কাস্টম হাউসে যাওয়ার পরে, ওই সালাম অনেকে পাইতে চায় না। ভাইয়া অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ান তারা একটা দেয়, এইচএস কোড দেয়, আর বাঙালির এই জায়গায় লাগে আরেকটা। হ্যাঁ, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি করবেন কি, বাংলাদেশ যেটা সেটা আপনি এখানে ইনপুট দিবেন, কিন্তু ডকুমেন্টে দুটো থাকবে, বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটোই থাকবে। কিন্তু আপনি যখন পোস্টিং দিবেন শুধু বাংলাদেশটাই আপনি এখানে পোস্টিং দিবেন, ইন্ডিয়াটা দরকার নাই, ডকুমেন্টে দুটো থাকুক, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমি ইউডিতে আমার বাংলাদেশটা দিব। জি জি জি, ডকুমেন্টে দুটো উল্লেখ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ম্যাক্সিমাম ডকুমেন্টে আমাদের দুটো উল্লেখ করি, একটা ইম্পোর্টার একটা এক্সপোর্টার। আমাদের এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গেল সুতা, তো সাবজেক্ট সিঙ্গেল কটন কমপ্লিট ফর নিটিং, any subject single 100% cotton combat, subject single 100% cotton combat, cotton combat yarn for knitting। আপনার অ্যাজ পার ফিতে যেটা থাকে সেটাই আপনি এখানে লিখবেন ডিসক্রিপশনটা। ডিএসএম এটা হচ্ছে আমাদের জিএসএম কত ছিল এটার জন্য, 160 জিএসএম, 160 জিএসএম। আর কোয়ান্টিটি হচ্ছে সুতার কোয়ান্টিটি হচ্ছে 43,500 দুইটা, 62,250 একটা। $43,500 প্লাস
500 6250 50 আমাদের এখানে টোটাল সুতা হচ্ছে 1,52,250 কেজি সুতা। তো যেটা আছে সেটাই আমরা ইউজ করলাম, যেটা আমাদের এখানে আমরা সুতার টলারেন্স দিয়ে আসছে 3%, ওই টলারেন্সের মধ্যে আমরা কম বেশি সুতা আনতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, সমস্যা নাই। আমাদের ফরেনেরটা আপনার যেটা অ্যাকচুয়াল যেটা আছে ভালো করে চেক করে নেবেন, যেহেতু এটা ইম্পোর্ট একটা বিষয় আছে, কাস্টমার চট্টগ্রাম বা বেনাপোল একটা বিষয় আছে। যদিও বেনাপোল গত সপ্তাহে উঠে গেছে, তারপর ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো চালু হইলেও হইতে পারে। বেনাপোল হলে আমাদের জন্য সুবিধা, অসুবিধা আছে, সবকিছুই আছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কেউ কিছু বলবেন কিনা? এখানে রেজাল্ট যেটা আছে ফিতে সেটাই আপনি শুধু লিখবেন এখানে। ইউনিটে কি টন ইউজ করা যায় না? হ্যাঁ, করতে হবে, কোনো সমস্যা নেই। আপনার ইউনিট তো এখানে অনেকগুলোই আছে, মেট্রিক টন আছে, তো এই যে মেট্রিক টন, এই যে টন মেট্রিক টন আছে, আপনি টন ইউজ করতে পারবেন। টন ইউজ করলে আপনার এখানে যেমন আমার এখানে 1,62,250, হ্যাঁ, তখন এখানে 152 দেখাবে, 152 মেট্রিক টন দেখাবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে একটা গ্যাপ রয়ে গেল এখানে, এই জন্য আমরা কেজিটা ব্যবহার করি। আর কেউ কিছু বলবেন এখানে? আচ্ছা, আমরা এটা সেভ দিলাম। নেক্সট যে আমার শুধু একটাই আছে। হ্যালো ভাই, জি ভাই বলেন। নিটে একজন দেখলাম এলবিএস ইউজ করে, নরমালি কি ওইটা আমি তো অন্য জায়গায় দেখিনি, ঠিক আছে। এলবিএস আমি কখনো ইউজ করি নাই আমার। আমি একটা জায়গায় ব্যতিক্রম দেখলাম, এলবিএস কে দুইটা দেখলাম ইউজ করে। না, আমরা শুধু তো ওই যে মানে তো নরমালি কি দেবে নেটের একটা ফেব্রিক্স কিনি ফরমাসা থেকে, ওটা আমরা গজ ব্যবহার করি, ইয়েট ব্যবহার করি, যেহেতু ওটা ফেব্রিক্স। কিন্তু একদম আমার সবগুলো আমরা কেজি ব্যবহার করি। কনজাংশন হয়, তাই কনজাংশন সবকিছুতে হয়, কেজিতে হয়, গজে হয়, এলপিএস এ হয়, সবকিছুতে কনজাংশন হয়। নিটের ক্ষেত্রে সোয়েটারের এলবিএস, কিন্তু ওইটা নিটে আমি একটা ব্যতিক্রম পেলাম। হ্যাঁ হ্যাঁ, নিটে বেশিরভাগ হচ্ছে ইয়ার্ড এবং কেজি, এর বাইরে আমি কখনো করি নাই, আমার জানা নাই, সেটা থাকলেও থাকতে পারে, সেটা আমি জানি না। তো অ্যাক্সেসরিজ আমাদের এখানে একটা এফওসি অ্যাক্সেসরিজ ছিল, যে আমরা যেটা আদমজি ভিজিটে, সেটা আমরা এখানে ইনপুট দেব। ওটা হচ্ছে ফরেন হিসেবে ধরবো, ইভিজেট আবার বলতেছি, ইভিজেট ফরেন হিসেবে ধরতে হবে, যেহেতু স্টেট এরিয়া। আমাদের হচ্ছে চেক পয়েন্ট সিস্টেম বাংলাদেশ, আমাদের চেক পয়েন্ট হংকং আছে আমাদের আবার। আমরা বাংলাদেশটাই যে পিআই বা কমার্শিয়াল ইনভয়েস থাকবে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের এসএস কোড হচ্ছে 52032900, আর ডিসক্রিপশন হচ্ছে ইন্টারগেটেড সিকিউরিটি লেভেল। কনস্ট্রাকশন আমরা ব্যবহার করি না, ওবে বিজেপি ব্যবহার করে কিনা জানি না। কোয়ান্টিটি 7,60,000, যা আছে তাই। তো আমাদের যে এফওসি যে মালটা আনতেছি সেটা এফওসি করে একবার পোস্টিং করতে হবে। ওখানে শুধু ভ্যালুটা পোস্টিং হয় আর কি, আর ভ্যালু, সাপ্লায়ার নাম, কোন কান্ট্রি, এআরওয়াই বিল এবং কমার্শিয়াল ইনভয়েস। আর এক্সওয়াইজের ঘরে এটা পোস্টিং দিতে হয় যে আপনি কি মালটা আনতেছেন, যেমন কত কেজি, কত মানে কোয়ান্টিটি আনতেছেন আপনি, সেটা এখানে পোস্টিং দিতে হয়। এই কোয়ান্টিটির বাইরে সবকিছুই ওখানে পোস্টিং অলরেডি হয়ে গেছে। কোয়ান্টিটি, এসএস কোড, এই দুটোর বাইরে বাকি সবকিছুই ওখানে পোস্টিং হয়ে গেছে এফওসির ঘরে। এখন কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। সোহাগ ভাই আগে একবার আনমত করছিলেন, কিন্তু পরে আর কিছু বলেন নাই। কিছু বলার আছে ভাই? ভাইয়া ওই যে বলতেছিলাম যে এফওসি যে এখানে ইউডির ভিতরে এফওসি এন্ট্রি দেওয়া হয়, আমরা তো বিজিএমইতে এফওসি আলাদা করি, এই কারণে আর কি।
জি জি, বিজিএমই তে এফওসিটা আলাদা থাকে আর বিজিএমই তে ইউডির মধ্যে আলাদা না, ইউডির মাঝে করতে হয়, এফওসি তো দিতেই হবে। মানে আলাদা হলো সার্টিফিকেট হ্যাঁ ঢুকাইছে আলাদা, কিন্তু ইউডির মধ্যে এফওসি থাকতেই হবে normally। হ্যাঁ, ইউডি তে থাকতে কিন্তু সার্টিফিকেট আলাদা করে নিতে হয় আর কি, ওরা ইউডি সফটওয়্যার থেকে আর কি। এরপর আমরা এটা দিলাম, তারপর আমাদের একটা অ্যাক্সেসরিজ আছে এখানে। অ্যাক্সেসরিজ যা আপনি নেবেন সবগুলো এখানে কোশ্চেন দিতে হবে। আমাদের অ্যাক্সেসরিজটা হচ্ছে মাইক্রোফাইবার থেকে আমরা নিয়েছিলাম, সুইং থ্রেড নিয়েছিলাম। তো মাইক্রোফাইবার আমরা সিলেক্ট করলাম, লোকাল এলসি নাম্বার সিলেক্ট করলাম, মাইক্রোফাইবার লোকাল, এসএস কোড 62171000, সরি 54011000। সুইং থ্রেড এসএস কোড আমরা এখানে সুইং থ্রেড লিখলাম 100%, সুইং থ্রেড ডিটিএম 35 মিনিট 4000 মিটার, ঠিক আছে। নাই, কোয়ান্টিটি ছিল আপনাদের এখানে 21350 কোণ, CONA। আপনার যা থাকবে আপনার ব্যাক টু ভ্যাকেন্সিতে, লোকাল ব্যাক টু ভ্যাকেন্সিতে যখন আপনি এক্সারসাইজ কিনবেন বা ফরেন হোক, যাই থাকবে সেখানে এখানে পোস্টিং করবেন। আমার সুইং থ্রেড, আমি যেহেতু সুইং থ্রেড নিচ্ছি, সুইং থ্রেডটা কোণে পোস্টিং করা লাগে, যেন আমি কোণে পোস্টিং করছি। আর আইটেমের এসএস কোড আগেও বলছি, ফেব্রিকের সময় যেটা ফ্রিতে দেওয়া থাকে, অনেকে জানা দেখে মুখস্থ করে ফেলে, কিন্তু যারা জানা তারা ফ্রি দেখে নিতে পারবেন। এটা নিয়ে কি কিছু বলার আছে? নেক্সট দিলাম। অ্যাক্সেসরিজ গুলো আদা ইউডিয়াটার র ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে স্টকের গড়। আমরা যখন অন্য কোনো ইউডিতে আমরা যেমন 10,000 কেজি সুতা নিচ্ছি, শিপমেন্ট করতে পারি নাই, 8,000 কেজি করছি, বাকি 2,000 কেজি স্টক রয়ে গেছে, তখন সেটা ট্রান্সফার করে আমরা নতুন কোনো ইউডি আনতে চাইলে এখানে নিয়ে আসতে পারবো। আর অনেক সময় দেখা গেছে যদি আপনি 10,000 কেজি সুতা নিছেন 30,000 পিসের জন্য, পিস ফুলি শিপমেন্ট হয়ে গেছে কিন্তু কেজিটা পুরো শিপমেন্ট যায় না, তখন সেটা আপনার স্টক করতে পারবো না। সেটা হচ্ছে আপনার ডিমান্ড হবে, অস্টিস করছেন আপনি বেশি, সেটা ডিমান্ড করবে কাস্টম বন্ড, সেটা ডিমান্ড নিতে হবে আর কি। ইউডিওতে আমরা ফেব্রিক এখানে কোনো আনতেছি না, আনলে এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোন ইউডি থেকে আপনি আনছেন শুধু ওই ইউডি নাম্বার মেনশন করতে হবে, মেনশন করে ওই ইউডি ডেট আপনি এখানে দিয়ে দিবেন। এসএস কোডটা অ্যাজ ইউজুয়াল ফ্রিতে আছে, ডেসক্রিপশনও ফ্রিতে থাকে। কোয়ান্টিটি আপনি যত কেজি আনবেন তত কেজি আপনি এখানে দিয়ে দিবেন, সমস্যা নাই। ভ্যালু যা ছিল তাই দিবেন। যখন কোনো স্টক আপনি ব্যবহার করবেন তখন আপনি সেটা এখানে ব্যবহার করবেন। অন্য এলসিতে স্টক ছিল, যখন এই মাস্টার এলসিতে গ্যাপ আছে এখানে ব্যবহার করতে পারবেন, তখন এখানে এভাবে নিয়ে আসবেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, বিজেপি তো ধরেন ডাইরেক্ট স্টক দিয়ে ইউডি করা যায় না, ওই ইয়াতে বিকিমিস কি করা যায়? বিজিএমই আসলে একটু ডিফিকাল্ট, সেটা আমি প্রথমে বলছি, কিন্তু বিজিএমই তো ওরকম কোনো নাই। আবার মানে ডাইরেক্ট ইয়ে করলে এক্সপোর্টার করতে হবে, ডাইরেক্ট ইয়া দিয়ে বিজিএমই যেটা করতে করি আর কি, যে একটা মাস্টার যেটা আমি স্টক ইউজ করছি সেটাতে আমি আর অনেক সময় মানে লোকালটা ইউজ করতে চাই না বা দেয় না, এরকম টাইপের হয়ে থাকে, ওটা এক্সপোর্টার করতে হয়, এক্সপোর্টার করে ওটা শিপমেন্ট করতে হয়। কিন্তু বিজিএমইতে আপনি এটা ইউডিতে ব্যবহার করতে পারবেন, এক্সপোর্টার ব্যবহার করতে পারবেন, এমএনটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের তো এখানে স্টক নাই, সেটা আমরা এখানে এই ঘরটা ফিল আপ করলাম না, এটা ইগনোর করে চলে গেলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা এটা দেখালাম। ইউডি কনজাম্পশন লিস্ট, কনজাম্পশনটা হচ্ছে ধর আপনি যে প্রথমে যেটা বললাম ই করার সময়, গার্মেন্টসটা ফুলফিল করার সময়, যে আপনার কত পিসের জন্য আপনার 1,97,000 পিসের জন্য আপনার মার্চেন্ডাইজার বা আপনার সাপ্লাই চেইন কত কেজি সুতা ফেব্রিক্স বুকিং দিছে, বা কোন স্টিলের জন্য এখানে আমার 60টা স্টিল আছে, কোন স্টিলের জন্য কত কেজি বুকিং দিছে,
সেটা আপনাকে একটা চার্ট দিয়ে দেওয়া হবে যে এই স্টেজের জন্য এত কেজি বুকিং দিছি, এই স্টেজের জন্য এত কেজি বুকিং দিছি, তখন সেটার উপর কনজাম্পশন হবে। ঠিক আছে? তো ধরেন আমাদের এখানে স্টিল নাম্বার 31 নাম্বার স্টিলের জন্য আমাদের এখানে 36,000 কেজি বুকিং দেওয়া হয়েছে। তো স্টিল নাম্বার হচ্ছে 31 জন্য 36,000 কেজি দিচ্ছি। পিস হচ্ছে আমাদের এখানে 2,67,000 2,07 পিস 31 নাম্বার স্টাইলে। তো 31 নাম্বার স্টাইলে 2,07 পিস আছে, 2,07 পিস। আর আমরা 2,07 পিস নিলাম। এটার জন্য সুতা ইউজ করছে আমাদের মার্চেন্ডাইজার 36,990 কেজি। তো আমরা সুতরাং এখানে যে ফেব্রিক্স ইনফরমেশনে গিয়া ইম্পোর্ট হলে ইম্পোর্ট, স্টক হলে স্টক, যে আদার্স র ম্যাটেরিয়াল যেটা সেটা স্টক, আমাদের এখানে কোনো স্টক নাই, যেন আমরা ইম্পোর্ট সিলেক্ট করলাম। ইম্পোর্ট বলতে হচ্ছে লোকাল এবং ফরেন, আমাদের এখানে হচ্ছে ফরেন, আমরা ফরেন সিলেক্ট করলাম। লোকাল হলে লোকাল সিলেক্ট করব। শার্টস দিতে হবে এখানে, শার্টস দিলে আমাদের মানে কত কেজি সুতা আমরা পূর্বে ইনপুট দিয়ে আসছি ফেব্রিক্সি করে সেটা এখানে চলে আসবে। তো আমাদের যেহেতু এই 31 নাম্বার স্টাইলে আমাদের 36,990 কেজি সুতা বুকিং দিছি 2,07,000 পিসের জন্য। তো 2,07,000 পিস আমরা প্রথমে লিখে ইনপুট দিয়ে দিছি 9,05,000 পিস থেকে। এবার কোয়ান্টিটিটা দেবো 1,52,000 কেজি থেকে 36,990 কেজি আমাদেরকে এখানে কনজাম করতে হবে। 36,990 কেজি যেটা আপনি ব্যবহার করবেন বা যেটাতে আপনার প্রয়োজন সেটাই আপনি কনজাম করবেন। কনজাম করার পর এটা সেভ দিবেন। এখন এই কনজামশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে বলতে পারেন। অনেকে আসলে মনে করতেছে যে কনজামশনটা খুবই হার্ড জিনিস, সহজে এটা করা যাবে না। না হার্ড না, টোটাল টোটাল কতটুকু গার্মেন্টস এর এগেইনস্টে কতটুকু কত এলবিএস আছে এটা দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে গেল, বা ওখানে ইনপুট দিয়ে দিলে হয়ে গেল। আমাদের বর্তমান যুগে এমন কমার্শিয়াল সিনিয়র কমার্শিয়াল আছে বা ম্যানেজার আছে যারা তাদেরকে ইউডি শিখায়, তাদেরকে কনজামশন করতে দেয় না, যে ওনারা করবে কনজামশন। আরে ভাই, একজনে গত মাসে আমাকে এটা বলছিল, বলার পর আমি বললাম ভাই এটা আপনি একদিন বসে ভাই আমার এটা কোনো বিষয় না, এটা আসলে আপনি একবার দেখলেই পারবেন, এটা কোনো সমস্যাই না। আমি প্রথম দিন জয়েন দেওয়ার পরে প্রথম দিন অ্যাক্সেসরিজ করছি, তৃতীয় দিন থেকে আমি কনজাম্পশন করছি। বস কয় ভুল হইব কিন্তু, ভুল হইব কিন্তু। ভুল হলে এমন যে আহামরি কিছু একটা হয়ে যাবে তাও কিন্তু না, আপনি পরে এই এমনটা আপনি সংশোধন করতে পারতেছেন। তো ওটাই তো করছি আর কি, মানে বস একটু ভয় থাকছে ভুল করবে কিন্তু, ভুল করবে কিন্তু। ভুল কি ভাই হয়েছিল? না ভুল হয়নি। এটা তো আপনার আসলে মাস্টার এলসিতে স্টাইলে কত কেজি বা কত ফেব্রিক সুতা লাগবে সেটা মাস্টার বা সাপ্লাই চেইনে বলে দেয়, সেটা আপনার ভুল হওয়ার কোনো সমস্যা অপশন থাকে না। আপনার ধরেন আমার এখানে এই যে 2,07,000 পিসের জন্য আমার 36,990 কেজি দিচ্ছে, আমি জাস্ট লিখে দিলাম, ওরা যা ছিল তাই লিখছি, সুতা কিনছে আমরা ইনপুট দিছি, আর কিছু না। তো 31 পর 32 নাম্বার স্টাইলে আমাদের বুকিং দিছে সুতা, 32 নাম্বার স্টাইলে সুতা বুকিং দিছে 49,980 কেজি। কোয়ান্টিটি হচ্ছে 2,40,000 পিস, 2,40,000 পিস ইনপুট দিলাম। এবারে ফেব্রিক সুতা হচ্ছে 49,980 সুতা সিলেক্ট করলাম 49,980 কেজি। এরপরে স্টাইল হচ্ছে 33 নম্বর স্টাইলে 37,010। 33 নম্বর স্টাইলে আমাদের কোয়ান্টিটি হচ্ছে 1,68,021 পিস। আর সুতা লাগবে এখানে আমাদের 31,010 কেজি।
এরপরে স্টাইলটা হচ্ছে আমাদের লাস্ট স্টাইল, ওখানে হচ্ছে আমাদের 1,30,000 পিস। সিলেক্ট করলাম স্টাইল, 34 নম্বর স্টাইলে আছে 1,30,000 না সরি 3,66,000 পিস। ওটার জন্য সুতা বুকিং দিছে $3,34,000 কেজি, সরি 34,270 কেজি। তো এটা কনজাম্পশনটা আমাদের কাজ শেষ। এখানে কনজাম্পশন এখানে কিছু নাই। এবারে আমাদের ইউডি কাজটাও প্রায় শেষ। আমরা লাস্ট পেজে চলে আসছি। এখানে যদি আপনাদের কোনো কাস্টমার আমাদের কপি দিতে হয়, যদি এখন আর লাগে না অনলাইন হওয়ার কারণে, ওরা সার্ভার থেকে ওরা চার্জ দিয়ে নিয়ে নেয়, এগুলো লাগে না, জাস্ট তাও একবার সেভ দিয়ে দিলে হয়। ইউডি তো ফুলি প্রায় কমপ্লিট হলো। আমরা একটা প্রিভিউ দিয়ে দেখি আমাদের কোনো কি আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমরা যে স্টাইল নাম্বার দিয়ে যে আপনি করলেন, তো সেলস কন্ট্রাক্টের মধ্যে তাদের কোয়ান্টিটিটা বায়ারের কোয়ান্টিটিটা থাকে, আর ওই কোয়ান্টিটির এগেইনস্টে আমরা যেই সুতা ইম্পোর্ট করছি, সুতা হতে পারে, ফেব্রিক্স হতে পারে, হ্যাঁ জি, যেটাই আমরা ইম্পোর্ট করছি ওটা দেখে খালি বসাই দিব, এই তো। জি জি, যদি আপনারা কিনতে হবে, ওরা যখন সুতা আপনার এই একটা স্টিল এগেইনস্টে থেকে সুতা লাগবে, আপনি ওই সুতাটা কিনেন নাই। যেমন আমাদের এখানে 26 সিঙ্গেল সুতা আছে, 100% কটন সুতা। আপনার ওই স্টিল লাগবে 95% কটন, 5% স্প্যান্ডেক্স লাগবে, হ্যাঁ, বা 60% কটন, 40% ফয়েস্টার লাগবে। তখন ওই সুতাটা কিনতে হবে। ওই সুতাটা কিনলে আপনি সেটা ইনপুট দিতে পারেন, না কিনা থাকলে সেটা আপনি সাপ্লাই চেইন অথবা মার্চেন্ডাইজারকে রিকমেন্ড দিতে পারেন যে এই মাস্টার এলসিতে এই সুতাটা কিনে নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি 100% কটন আপনি মানে এক্সপোর্ট করতে হবে, আপনি 95% আর 5% ইনপুট দিলে কিন্তু হবে না। তখন এটা হচ্ছে যখন কাস্টমার যেটা 5 লাখ টাকা দিবে এক্সপোর্টে। তারপরে তো আমরা যে এই আরো স্টেপগুলোর আগে তো আরেকটা স্টেপ ছিল, যেটা যেমন আমি যদি এই আমার যে গার্মেন্টসের আমি যে গুডস তৈরি করব, সেই র মেটেরিয়াল যদি আমার আগেই মজুদ থাকে, তাহলে তো সেটা আমি এখানে ব্যবহার করতে পারবো। সেটা তো আমি বলছিলাম যে আদার্স র ম্যাটেরিয়ালস এবং স্টক আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা থাকে। তাহলে আমি সেখানে কনজাম্পশনে আইসা কিভাবে এটাই করব, মানে অ্যাডজাস্ট করব? সেটা কনজাম্পশন, সেটা আপনাকে আগে এই যে স্টকে গড়া আছে না, স্টকে গড়ে আপনাকে সেটাকে ইনপুট দিতে হবে যে আপনার কোন ম্যাটেরিয়ালস আপনার কাছে আছে। সেটা তো আমি দেখাইলাম। লোকাল হলে লোকাল, ফরেন হলে ফরেন। যেন আমরা লোকাল দেখাইলাম, একটা ফেব্রিক দিয়ে করে দেন, কনজাম্পশন ঢুকাই সেটা আপনার স্টক থাকবে, সেটা ইনফরমেশন আপনি এখানে ফুলফিল করবেন। হ্যাঁ, ধরেন আমরা এটা দিয়ে যাচ্ছি জাস্ট আপনাকে দেখানোর জন্য যে আপনার 60 বডি আপনার একটা ফেব্রিক ছিল, হ্যাঁ 5,000 কেজি ধরেন, মূল্য ধরেন $15,000, কোয়ান্টিটি কেজিতে ধরেন, আর কনস্ট্রাকশন হচ্ছে 160 জিএসএম। হ্যাঁ, তো আপনি এটা এখানে যখন সেভ দিবেন স্টকে করে, সেভ দেওয়ার পরে এটা কনজাম্পশন করে অটোমেটিকলি চলে যাবে। ওই যে যেখানে আমরা যে এখানে আপনি অর্ডার স্টাইল সিলেক্ট করবেন, তারপরে যেখানে স্টক, এই যে ফেব্রিক সোর্স যে করে আপনি এখানে স্টক সিলেক্ট করে, তারপরে আপনি লোকাল স্টক ছিল আপনার, আমার লোকাল স্টক ইনপুট দেবো। এরা লোকাল স্টক যেমন আগের স্টক ছিল, এটা আমরা এখন ব্যবহার করতে পারতেছি, 5,000 কেজি ব্যবহার করলাম। ঠিক আছে, এরপর আমরা সেভ দেবে। আগে স্টক থাকতেই পারে, এটা আমরা তো তখনই বলে আসছিলাম। আর কারো কিছু বলার আছে এখানে? আমাদের এই ইউডি ফাইলটা করলাম, এটা প্রিভিউতে দেখি ফাইলটা ঠিক আছে কিনা। ইউডির একদম লাস্টে গিয়ে আপনি এখানে ইউ প্রিভিউ আছে, প্রিভিউতে গেলে আপনি প্রিভিউতে যাওয়ার পর এই যে এই ঘরটা আসবে, এই ঘরটা আসলে যেখানে আমরা এখন 13 নাম্বার ইউডি করছি, এই যে একটু আগে, তো 13 নাম্বার ইউডিটা ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে। বিজিএমই ফাইলটা একটু ভিন্ন ধরনের, সেটা আমি নেক্সট ক্লাসে বিজিএমটা দেখাবো। আমি বিজিএমটাও করি, ওটাও সমস্যা নাই।
আমাদের এখানে নাম্বার আসলো, ব্যাংক আলাদা ঠিক আছে, বায়ার নেম ঠিক আছে, কন্ট্রাক্ট ভ্যালু ঠিক আছে, ফরেন লোকাল রেপোসি নোটরি পার্টি কোড ইনফরমেশন স্টাইল ডিসক্রিপশন এসএস কোড কোয়ান্টিটি ঠিক আছে, গার্মেন্টস মেজারমেন্ট ঠিক আছে, কনজাম্পশন ঠিক আছে, অ্যাক্সেসরিজ ঠিক আছে, এটা হচ্ছে ফরেন অ্যাক্সেসরিজ আর এটা হচ্ছে লোকাল অ্যাক্সেসরিজ। তারপর আমাদের যে স্টক যেটা রাস্তা মেয়ে বললো আগে, যেটা স্টক দেখাইলাম স্টক এখানে আসছে, আর যেটা আমরা এই যে ফরেন থেকে ইম্পোর্ট করব, এই যে এখানে ফরেনে ঘরে ইম্পোর্টটা আসছে আর লোকালে ঘরে স্টকটা আসছে। টোটাল কত ইস্যুতে আমরা ব্যবহার করতেছি সেটাও আসছে এখানে, শিপমেন্ট রেট এখানে চলে আসছে। আর এগুলো আছে যে এমনি নর্মালি অটো সিস্টেম গ্যারান্টেড থাকে। এরপরে আপনার হচ্ছে গিয়ে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন, মাস্টার এলসি, ভেক্টর এলসি, পিআই, ব্যাংক সার্টিফিকেট, মেজারমেন্ট চার্ট, স্কেট বা প্রোডাক্ট পিকচার, স্টেপ নন জুডিশিয়াল। বিকেএমইতে আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন, মাস্টার এলসি, ভেক্টর এলসি এবং পিআই দিয়ে ডকুমেন্ট আপলোড করে দিই। আর আমাদের এখানে ব্যাংক সার্টিফিকেট, মেজারমেন্ট, স্কেচ চার্ট বা অন্য স্ট্যাম্প কিছুই লাগে না, বিজেমিতে এগুলো লাগে। এই যে ব্যাংক সার্টিফিকেট, মেজারমেন্ট, স্কেচ, স্ট্যাম্প সবগুলাই বিজেমিতে দিতে হয়, কিন্তু বিকেএমইতে এগুলো দরকার পড়ে না। তারপরে হচ্ছে আমাদের লাস্টে হচ্ছে পেমেন্ট। পেমেন্টের কথা আমাদের এই যে এখানে আই হ্যাভ রিড অল টার্মস এন্ড কন্ডিশন সিলেক্ট করে তারপরে এখানে ওয়ালেট পেমেন্ট থাকে ওয়ালেট করবেন, আর বিকাশ পেমেন্ট করলে বিকাশ, সকেট নগদ করলে এসএসএল পেমেন্ট করবেন। ওয়ালেট পেমেন্ট করলে আপনার কোনো সার্ভিস চার্জ দিতে হয় না এক্সট্রা, আর বিকাশ পেমেন্ট করলে 2% সার্ভিস চার্জ দিতে হয় এক্সট্রা। অনেকে ওয়ালেট করতে চায় না, ম্যাক্সিমামই বিকাশ বা রকেট পেমেন্ট করে, যখন মন হয় তখন পেমেন্ট করার জন্য। ওয়ালেট টাকা ব্যাংকের টাকা জমা দিতে হয়, তো ওই জন্য অনেকে ঝামেলা মনে করে। যেমন বিকেবিতে 40,000 টাকার নিচে জমা হয় না, তো 40,000 টাকা তো আপনার একসাথে নাও লাগতে পারে, 5,000 হয়তো লাগে। আমাদের এখানে সার্ভিস চার্জটা অটোমেটিক চলে আসে, যেটা বিজেমিতে আসে না। বিকেবি সার্ভিস চার্জটা অটোমেটিক সিস্টেমে চলে আসে। তো এটা পেমেন্ট করার পরে আপনার সিস্টেমে আপনারা সাবমিট করতে পারবেন। পেমেন্ট করার আগে সাবমিট করতে পারবেন না। আপনার কার্ডে পেমেন্ট করতে পারবেন, রকেট, বিকাশ, নগদ সবই আছে। তারপর নেট ব্যাংকিং আছে, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর অন্যান্য ব্যাংক আছে, সাউথ বাংলা এগ্রিকালচার আছে। আমরা এটা পেমেন্ট করবো না, আমরা নেক্সট ব্যাক দিয়ে চলে যাব। আর পেমেন্ট না করলে আপনার ইউডি ডকুমেন্টেশনে ইউডি সাবমিট, যেখানে ডকুমেন্টেশনে সাবমিট করতে হয় এখানে গিয়ে আপনি সাবমিট করতে পারবেন। আমি তো এখন পেমেন্ট করি নাই, হ্যাঁ, এতে আমার ইউডি আমরা এখন করলাম, এটা পেমেন্ট করি নাই, এটা সাবমিট দিলে নিবে না। সে আমাকে দেখাচ্ছে প্লিজ এদার ডিউ অ্যামাউন্ট এত টাকা দেন সাবমিট, কিন্তু বিজেএমই এটা সিস্টেম নাই। বিজেএমই সাবমিট দিলে সাবমিট নিয়ে নেয়, তখন ওরা কোয়ারি দেয় কনজাম্পশন থেকে বা ডকুমেন্টেশন থেকে, চেকিং থেকে, যে আপনার পেমেন্ট ডিউ আছে আপনি পেমেন্ট করে দেন। তো আমাদের আজকে ক্লাস মোটামুটি প্রায় শেষ। এখন যদি কেউ কিছু বলার থাকে বলতে পারেন, আমরা শুনতেছি। নামাজে থাকার কারণে পরে জয়েন দিছি, যে কাজটা দেখছি পরের থেকে রেকর্ড পাবো না হ্যাঁ, ক্লাসের। রেকর্ড গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনি তো ইউডি নিয়ে কাজ করেন নাকি, নিড নাকি ওপেন? ওবেন, আমার স্ট্যান্ডার্ড গ্রুপে কাজ করি, ওবেন নিয়ে। স্ট্যান্ডার্ড গ্রুপে তো উৎপল স্যার আছে না? কে? উৎপল স্যার? হ্যাঁ হ্যাঁ, উনি এখন হেড অফ কমার্শিয়াল। না, এখন হচ্ছে উনি আগে হেড অফ এক্সপোর্ট ছিল, এখন এখন এই অ্যাকাউন্টস এর এজিএম, এই যে এক্সপোর্ট রিলেটেড এর কাজ, ওই যে পেমেন্ট ইস্যু নিয়ে উনি এখন বিভিন্ন ফিনান্সের হেড। ফিনান্সের হেড আছে আরেকজন, কিন্তু উনি অ্যাকাউন্টস এর এজিএম। আচ্ছা আচ্ছা, জিৎ ভাই রেকর্ডিংটা তাহলে বন্ধ করে দিন।
হ্যাঁ বদ্ধ করে দেন, সমস্যা নাই। হুম।